সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে হিসাব বিজ্ঞান ফাইনাল ডিভিশন ক্লাসের। আজকে আমরা ফাইনাল ডিভিশন ক্লাসে তোমাদের ফাইনাল একটা টাস্ক দিয়ে দিব এবং এই ফাইনাল টাস্কের মাধ্যমে ইনশাআল্লাহ তোমার হিসাব বিজ্ঞানের প্রিপারেশন হবে আরো স্ট্রং এবং গুছানো। এবং আজকে আমি যেই আনসারগুলো সলভ করাবো এবং সিকিউগুলো প্র্যাকটিস করাবো, এগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, বিকজ শেষ সময়ে সেরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভোরের জন্য এই কোয়েশ্চেনগুলো অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ। সো শুরু থেকে শেষ পর্যন্ত অবভিয়াসলি ক্লাস করা লাগবে। যদি করো সেক্ষেত্রে অবশ্যই তোমার কনসেপ্ট বেসিক দুইটা একদম পুরোপুরি 100% ক্লিয়ার হয়ে যাবে। সো প্রত্যেকেই দ্রুত জয়েন করি এবং সবাই বন্ধুদেরকে মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসি। ইনশাআল্লাহ শেষ সময় একদম সেরা একটি ক্লাস হবে এবং এই ক্লাসের মাধ্যমে তুমি তোমার প্রিপারেশন 100 করতে পারবা। ঠিক আছে, সো সবাই দ্রুত জয়েন করি এবং আশা করি প্রত্যেকের প্রিপারেশন অনেক গুছানো আছে। লাস্ট আমরা তোমাদের এর আগেও সেকেন্ড পেপারে দুইটা ক্লাস হয়েছে, সো দুইটা ক্লাস আমরা মোটামুটি বেসিক পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এবং আজকে ক্লাসের মাধ্যমে একদম ফাইনাল টাস্কটা তোমাদেরকে দিয়ে দিব। ওকে, তো দেখো আমরা কথা না বলে দ্রুত শুরু করে দেব ক্লাসটি এবং অনেক বেশি সময় নিব না। আজকে তোমাদের নিজেদের পড়ার সময় এবং নিজেদের দেখার সময়। সো এই জন্য আমরা খুব দ্রুতই কমপ্লিট করে দেব ক্লাসটি। ঠিক আছে, সো দ্রুত সবাই জয়েন করো এবং যারা যারা জয়েন করছো সবাইকে ওয়েলকাম। আমরা একটু দেখি লাইভটি ঠিক আছে কিনা সবকিছু, তারপর আশা করি আমরা শুরু করতে পারবো। ঠিক আছে, ওকে। সো অনেকে জয়েন করে ফেলছো অলরেডি, তো আমরা দ্রুত ওকে অনেকে জয়েন করছে, শেয়ার ডান এবং আরো জয়েন করতেছো, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি। তো দেখো আমরা সাজেশন কিন্তু একদম ফার্স্ট ক্লাসে তোমাদের দিয়ে দিছি, তাই না? তো ফার্স্ট ক্লাসে যে সাজেশনটা দিছি এখান থেকে এমসিকিউর জন্য স্পেশাল এবং ক এর জন্য যে কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট এবং এখানে ফোকাস করতে হবে। অ্যাকাউন্টিং এর বেসিক ক্লিয়ার থাকলে এমসিকিউ যেখান থেকে দেখ যেভাবে দেখ তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, সো আমাদের বেসিক ক্লিয়ার, আমরা সাজেশনও প্রোভাইড করছি। সো আমরা সরাসরি আজকে প্র্যাকটিস করব। ঠিক আছে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সো আমরা একদম দ্রুত কি করব, প্র্যাকটিস করব। ঠিক আছে, আর তোমরা তোমাদের যদি প্রবলেম থাকে সাথে সাথে শেয়ার করবা, বিকজ এখনই কিন্তু শেষ সময়। ঠিক আছে, এই সুযোগটা অবভিয়াসলি কাজে লাগাতে হবে। সো প্রত্যেকেই সাথে সাথে রেসপন্স করব, যদি প্রবলেম হয় সেটা আস্ক করে সাথে সাথে সমাধান করে নিব। ঠিক আছে, হাইলাইট করে দেব এবং প্রত্যেকে কি করবো, একটা করে লাভ রিয়েকশন দিয়ে দেই। হ্যাঁ, প্রত্যেকে একটা লাভ রিয়েক্ট দিয়ে দেই, আমাদের ক্লাসের রিচটা আরো বেশি হোক এবং আমরা সরিয়ে দিই ক্লাসটি সবার মাঝে। ইনশাআল্লাহ একদম ধামাকা দুর্দান্ত একটি ক্লাস হতে যাচ্ছে, অনেক বেশি এনজয় করবে এবং তোমার প্রিপারেশনটা আরো সুন্দর করে গুছিয়ে নিতে পারবা। যারা যারা শেয়ার মেনশন দুইটা ডান করছি, থ্যাংক ইউ সো মাচ। সো এটা অবভিয়াসলি দরকার। ঠিক আছে, ওএমআর তোমরা ভালো করে পূরণ করতে পারো। সো আমরা ধুমসে কিছু এমসিকিউ প্র্যাকটিস করে তারপরে সিকিউতে চলে যাব এবং এই এমসিকিউগুলো অনেক বেশি 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 ইম্পর্টেন্ট। ভাই এমসিকিউতে উত্তর দেওয়া থাকলে ভালো হতো। প্রত্যেকটা এমসিকিউ উত্তর দেওয়া আছে, সো তোমরা কেন দেখো না? আমার এই বিষয়টা খুব বেশি খারাপ লাগে, বিকজ তোমার পিডিএফ আগে আমরা আপলোড করে দেই, হ্যাঁ, তারপর পিডিএফ আপলোড করে দিই, সেটাও তোমরা খুঁজে পাও না, সেটা হাস্যকর, তাই না? পাশাপাশি প্রত্যেকটা পিডিএফে তোমাদের আনসারটা দিয়ে দেই আমি সুন্দর করে, বাট তারপর খুঁজে পাও না, সেটা খুবই দুঃখজনক। ওকে, সমস্যা নাই, আনসার দিয়ে দিছি এবং পাশাপাশি তোমাদের ক্লাসে তো পড়াই দিব সবগুলা, কোনো টেনশন নাই। ঠিক আছে, যারা ইউটিউব থেকে দেখতেছি সবকিছু ঠিকঠাক কিনা একটু আমাকে বলো, আমি একটু শেয়ার করে দিয়ে এই তো এখনই শুরু করে দিব। সো গুড, অনেকে জয়েন করছে। তো দেখো প্রথমটা উত্তোলনের সুদ নিয়ে আসছে এবং প্রথম দিনে আমরা এই টাইপের একটা কোশ্চেন সলভ করছি, অলমোস্ট সেম। তো দেখো এখানে শুরুতেই উত্তোলন আছে কত, 4000 টাকা। কত টাকা? 4000 টাকা। এবং এটা প্রত্যেক মাসের শুরুতে। কোন সময়? মাসের শুরুতে। এখানে মাসের একটু মিসিং আছে, তার মানে মাসের শুরুতে হলে আমরা কত দ্বারা গুণ করবো আমরা প্রত্যেকেই কিন্তু জানি। আগে আমরা সুদের হারটা বের করে নেই। সুদের হার দেওয়া আছে 5%। এখন এটা 5% করলে আমরা দুইটা শূন্য কেটে দেই, এখানে হয় কত ভাই? 4 5 20, তার মানে 200 টাকা। এখন দেখো 200 টাকা আমরা কি করব, যেহেতু মাসের শুরুতে উত্তোলন করছে, তার মানে এটাকে 6.5 দ্বারা গুণ করে দিব, তাহলে আমার হয় কত টাকা? 1300 টাকা। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকেই জানি। তারপর পাশাপাশি যদি মাঝামাঝি হয় তাহলে আমরা 6 দ্বারা গুণ করব এবং যদি শেষ হয় তাহলে 5.5 দ্বারা গুণ করব। এই বেসিকগুলো প্রত্যেকের ক্লিয়ার আছে, আশা করি আমরা একটু দ্রুত যেতে পারবো। ঠিক আছে, সবাই ধুমসে আনসার করবা, দ্রুত আনসার করবা এবং আমরা শেষ সময় একদম ফাইনাল টাস্কের মাধ্যমে
অ্যাকাউন্টিংটা শেষ করব। ঠিক আছে, অ্যাকাউন্টিং জার্নি কিন্তু আজকে শেষ হবে তোমাদের সাথে আমাদের। পাশাপাশি আবার দেখা হবে অ্যাডমিশনে, এবং ইনশাআল্লাহ জাস্ট মাত্র বলা চলে যে জার্নি শুরু। অ্যাকাউন্টিং আমরা অ্যাডমিশনে একদম বেসিক থেকে পড়াবো, এবং এমনভাবে পড়াবো যেটা কখনো তুমি এর আগে অ্যাকাউন্টিং শিখো না এইভাবে। ঠিক আছে, অ্যাডমিশনে তোমার কাছে সবচেয়ে সহজ লাগবে আমাদের ক্লাসগুলো, এবং সবচেয়ে সহজ ভাষায় অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটা টার্ম ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে শেখাবো। সবাই আনসার করছি, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা বলতেছেন পিডিএফ ভাই আগে আমরা ক্লাস করি, তারপর পিডিএফ তো প্রতিদিনই দিয়ে দেই, তারপরে আমি মনে করি না যে বলার কোনো রিজন আছে। ওকে, সো প্রথমটা প্রত্যেকেই পারছি। তো যদি হচ্ছে মাসের শুরুতে হয় 6.5, মাঝামাঝি হলে 6, এবং শেষ হলে 5.5 দ্বারা সুন্দর করে গুণ করে দিব, এই টাইপের কোশ্চেন আসলে আমরা আনসার করতে পারবো আশা করি। ঠিক আছে, তারপর দেখো তড়িৎ অনুপাতের আদর্শ মান কত। ভাইয়া আদর্শ মান কিন্তু কিছু কিছু অনুপাতের জানা দরকার। যেমন আমরা জানি চলতি অনুপাতের 2:1, এবং তড়িৎ অনুপাতের বিকল্প নামগুলো একটু মনে রাখবা। তড়িৎ, তরল, অগ্নি পরীক্ষা, অ্যাসিড টেস্ট, দ্রুত অনুপাত, এইগুলোর আদর্শ মান হচ্ছে 1:1। বিকজ তোমাকে যখন মন্তব্য করতে দিবে তখন আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি এটার আদর্শ মান কত। আদর্শ মানের উপর ডিপেন্ড করে কিন্তু তুমি মন্তব্য করবা যেটা কি সন্তোষজনক নাকি সন্তোষজনক নয়। ঠিক আছে, সেই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা প্রত্যেকে আনসার করতেছি, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। এটাই দরকার, অবভিয়াসলি রেসপন্সটা অনেক বেশি দরকার। ঠিক আছে, এবং আমরা বেশি সময় নিব না, বললাম না, জাস্ট যতক্ষণ এমসিকিউ সলভ করবো তোমাদের একদম শেষ সময়ে সেরা একটি রিভিশন হয়ে যাবে। ওকে, সো অনেকে জয়েন করতেছে, যারা নতুন জয়েন করছি ভাই আপনারা প্রত্যেকেই হচ্ছে একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দেই, এবং হচ্ছে লাইভটিকে শেয়ার করে দেই। ঠিক আছে, প্রত্যেকেই। তারপর দেখো আমরা একটা নতুন অনুপাত শিখবো, এবং এই নতুন অনুপাতটা দেখো আমরা প্রিভিয়াস ক্লাসে যেহেতু বেসিক ক্লিয়ার করছি, সো এটা সলভ করতে বেশি সময় আমাদের লাগবে না। এটার হচ্ছে কি ফল ভাইয়া? বিয়োগফল। এটার কি ফল? বিয়োগফল করলে কত হয়? 4। এই 4কে গুণ করে দিবা কি পুরাতন অনুপাতের সাথে। দেখো 4 দুগুণে 8, 4 একে 4। এবার এই পুরাতন অনুপাতের কি ফল? যোগফল। 2 এর কত ভাই? 3। এটাকে গুণ করবা এইটার সাথে, 3 একে 3, তার মানে 8, 4 এবং 3। এটাই হচ্ছে আমাদের নতুন অনুপাত। এবং তোমরা জানো যে এই নতুন অনুপাত যদি তুমি শর্টকাট টেকনিকে না করো তাহলে কিন্তু তোমার সময় আর অনেক বেশি লাগবে। ঠিক আছে, সো অবভিয়াসলি তোমাকে অ্যাপ্লাই করতে হবে শর্টকাট টেকনিকে, এটা অ্যাডমিশন হোক এইচএসসি হোক। ঠিক আছে, বিকজ তোমার টাইমটা কি করতে হবে? সেভ করতে হবে। ওকে, এটা প্রত্যেকে ক্লিয়ার আশা করি, প্রত্যেকে ক্লিয়ার। আমাদের সাকিব আহমেদ আনসার করে দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। বাকি যারা আছে তারা আনসার করতেছি। আমাদের মনিকা রেগুলারলি ক্লাস করে, সুমাইয়া বৈশাখী, তারপর কি হনাই সিদ্দিকা না, রোজা আছে, রায়হান আছে, সাবিহা জান্নাত, শারমিন আছে আমাদের সাথে। ওকে, সবাই সাথে আনসার করবো। ওকে, সো তারপরে আমরা দেখবো আরেকটা কোশ্চেন। এটা দেখো ম্যাথ থেকে। সো তোমরা জানো আর্থিক বিবরণী বিশ্লেষণ, এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জাস্ট তুমি দেখবা এখানে টাকা দেওয়া আছে কিসের ভাই? টাকা দেওয়া আছে চলতি দায়ের। কিসের? চলতি দায়ের। এবার দেখবো অনুপাতটা কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে চলতি অনুপাত দেওয়া আছে 2:1 তার মানে চলতি অনুপাত, এটা হচ্ছে চলতি সম্পদ, এবং এক হচ্ছে কি চলতি দায়। তার মানে আমরা প্রথমে যদি হচ্ছে টাকা আমাদের দায় দেওয়া আছে কত? 50, আর অনুপাতে কত? 1, তার মানে 1 ভাগ করলে 50 আসে। যেহেতু আমাকে সম্পদের পরিমাণ বের করতে বলছে, আমার এখানে সম্পদ দেওয়া আছে কত? 2.2। এটা হচ্ছে চলতি সম্পদ, তার মানে এটাকে আমার গুণ করে দিতে 2.2 দ্বারা। তাহলে কত হয় ভাইয়া? 1,10,000। তাহলে কত হয়? 1,10,000 টাকা। এই 1,10,000 টাকায় হচ্ছে তোমার চলতি সম্পদ। ক্লিয়ার? ওকে, সো আসমা আক্তার মিম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। যারা ইউটিউব থেকে দেখতেছি সো তাদেরকেও হচ্ছে স্বাগতম। আমরা একটু পরে তোমাদের ইউটিউবে কমেন্টগুলো নিব। ঠিক আছে, সো ক্লাস করতে থাকো, সমস্যা নাই। এবং আমরা একটু কমেন্ট কম নেই, বিকজ হচ্ছে আমাদের কি করতে হবে? টাইম বাঁচাতে হবে। ঠিক আছে, সেই জন্য আমরা হচ্ছে অনেক বেশি টাইম নিব না। ওকে, সেটা ক্লিয়ার আশা করি। এবার দেখো, এবার আমরা যে ম্যাথটা সলভ করতে যাচ্ছি এটা তোমাদের কাছে একটু হলো টাফ মনে হবে, বাট এই ম্যাথটা তোমাদের আগের সিকোয়েন্সে তোমরা ব্যবহৃত কাঁচামাল বের করছো না। দেখো আগে হচ্ছে তোমার ওই সূত্রটা জানা লাগবে যে ব্যবহৃত কাঁচামাল যদি আমি বের করি ভাইয়া পুরা, এই ব্যবহৃত কাঁচামাল যদি আমি বের করি, এটা সূত্র কি ছিল বলতো? এটা সূত্র ছিল যে প্রথমে আমরা প্রারম্ভিক মজুত পণ্য, এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা কি করব বলতো? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয়গুলো যোগ করব, পাবো হচ্ছে কি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সেখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমরা কি পাবো? ব্যবহৃত কাঁচামাল। বাট এই কোশ্চেনটা চাইছে প্রারম্ভিক কাঁচামাল। তার মানে আমরা যখন ব্যবহৃত কাঁচামাল বের করছি তখন যা করতাম, এখন যেহেতু উল্টাটা চাইছে, প্রথমটা চাইছে বের করতে, এখন কি করব? সেটা বিপরীত করব। ঠিক আছে, এখন কি করব? তাহলে হচ্ছে আমরা বিপরীত করব। ইউটিউবের কমেন্ট এখন দেখবো, রাগ করো না, এখনই দেখবো। এই ম্যাথটা সলভ করি। তাহলে দেখো আমরা বের করবো কি প্রারম্ভিক কাঁচামাল, তার মানে কি আমরা এবার
নিচে থেকে উপরের দিকে যাব, আমরা আগে কি উপর থেকে নিচের দিকে যেতাম, তো বিপরীত কাজগুলো করব। দেখো এখানে ব্যবহৃত কাঁচামাল দেওয়া আছে কত, 1,20,000, কত টাকা দেওয়া ভাইয়া, 1,20,000 টাকা, ঠিক আছে। এবার দেখো সমাপনী কাঁচামালটা আমরা আগের বার করছি বিয়োগ, এবার কি করব, এবার করে দিব যোগ, তাহলে 20,000 টাকা যোগ করে দিলাম। তারপর দেখো আমদানি শুল্কটা আমরা নর্মালি কি করি, যোগ করি ক্রয়ের সাথে, বাট এবার কি করব, বিয়োগ, এবার কি করব ভাইয়া, এবার করব বিয়োগ 5,000 টাকা। তারপরে দেখো কি আছে, এখানে কাঁচামাল ক্রয় আছে, ক্রয়টা আমরা কি করতাম, যোগ, তাহলে এবার কি করব, বিয়োগ করে দিব, দিলাম বিয়োগ করে। তারপর আর কিছু আছে, আর কিছুই নাই, তাহলে আমরা পেয়ে যাব এখানে 85 আর ওখানে কত, 1,40,000। তো এখান থেকে 85 বাদ দিলে মেবি হচ্ছে 55,000 টাকা হয়। তার মানে 55,000 টাকা তোমার প্রারম্ভিক কাঁচামাল, 55,000 টাকা তোমার প্রারম্ভিক কাঁচামাল, ঠিক আছে। প্রারম্ভিক কাঁচামাল হচ্ছে 55,000 টাকা, প্রারম্ভিক কাঁচামাল হচ্ছে 55,000 টাকা, বুঝতে পারছি। ওকে ওকে, জাস্ট হচ্ছে বিপরীত কাজটা করবো। সো ইউটিউবের কমেন্টগুলো দেখবো এখনই, সো প্যারা নাই। যারা যারা হচ্ছে মন খারাপ করে বসে আছে ভাই আমাদের কমেন্ট পড়ে না, সো তাদের কমেন্টগুলো এখন পড়ে আসবো এবং হচ্ছে তাদেরকেও একটু ইন্সপায়ার করে আসি, ঠিক আছে, যে আমাদের সাথে কে কি ইউটিউবে ক্লাস দেখতেছি। ওকে, সো এটা সবাই বুঝতে পারছি। ইউটিউবে 50 জন ক্লাস করতেছি, ওকে গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। সো এখানে অনেকে আছে, অধরা আছে না, ওকে, ফাহিমা আক্তার আছে, সামির আদনান আছে, ফাহিমা আক্তার, তানজিনা, তারপর ইয়াদব আছে, অধরা আছে, আমাদের ইফাস আছে, ফাহিমা আক্তার। সো অনেকে ক্লাস করতেছো, সো ক্লাস করি আমরা। আমরা আজকে কমেন্ট একটু কম পড়ি, কমেন্ট হচ্ছে শেষে গিয়ে পড়বো, সবার নামগুলো বলবো এবং হচ্ছে সবার সাথে বিদায় নিব, হ্যাঁ আমরা। বাট হচ্ছে আমরা চাই যে শেষ সময় অনেক বেশি টাইম ওয়েস্ট না করে আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করি, ঠিক আছে। ওকে, সাকিব আহমেদ জয়েন করছো, সামিরা সিদ্দিকি জয়েন করছো, লেট করে, লেট হয়ে গেল, লেট হয়ে গেল, আবার বলো যে লেট হয়ে গেল। সো লেট কেন করো, লেট করলে সব সময় লেট হয়ে যাবে, এটা মানুষ হচ্ছে অভ্যস্ত, ঠিক আছে, যে কোনো কাজে অভ্যস্ত। দেখো এখানে ক্লাস করতেছে প্রায় 178 জনের বেশি, বাট এই লাইভে হচ্ছে মানে লাভ রিয়াকশন করা জানো 78টা। সো প্রত্যেকে একটা করে লাভ রিয়াকশন দেই, প্রত্যেকে যারা এখনো রিয়াকশন দেই নাই দিয়ে আসি। আমার কমেন্ট দেখেন না, এখন দেখলাম। ওকে, তারপর থেকে আমরা বড় একটা ম্যাথ সলভ করব। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এটা মনে রাখা লাগবে, ম্যাথ যদি বড় হয় এটা সলভ করতে সময় কম লাগবে। আর তোমার ট্রিক্সটা কি, ট্রিক্সটা হচ্ছে শেষের অংশটুকু পড়ে ফেলবা। দেখো এখানে সেলিমের মূলধনের সুদ কত টাকা এটা বের করতে বলছে, তার মানে আমার জাস্ট লাগবে সেলিমে কত টাকা মূলধন বিনিয়োগ করছে এটা। তো দেখো এখানে লেখা আছে উক্ত হিসাবকালের মাঝামাঝি সময়ে সেলিম ব্যবসার অংশীদার হিসেবে চুক্তিবদ্ধ হয় এবং তার মূলধন ছিল 1,00,000 টাকা। কত টাকা ভাইয়া, 1,00,000 টাকা। এখন আমাকে বের করতে বলছে সেলিমেরটা, সো আমার তো অন্যটা দেখে লাভ নাই, সেলিমেরটা আমরা বের করব, ঠিক আছে। তো দেখো এখানে সেলিমের মূলধন ছিল কত, 1,00,000 টাকা, এবং মূলধনের উপর সুদ কত ভাইয়া, 10%। কত পার্সেন্ট, 10%। তাও 10% করলে আমার সুদের পরিমাণ আসে 10,000 টাকা। ভালো কথা। এখন দেখো এখানে 10,000 টাকা আসছে। এখন সেলিম হচ্ছে ব্যবসার মাঝামাঝি সময়ে গিয়ে ব্যবসার অংশীদার হয়েছে, তার মানে সে জুন মাসে গিয়ে ব্যবসার অংশীদার হয়েছে। সুদ পাবে কয় মাসের, 6 মাসের। কত মাসের, 6 মাসের, ঠিক আছে। এখানে হচ্ছে 12 মাসের, তো আমরা 6 মাসে বের করলে হয় 5,000 টাকা। তো দেখো কোশ্চেনটা কিন্তু আনসার করতে খুবই কম সময় লাগে, বাট এখানে ইনফরমেশন অনেক বেশি দেওয়া, তাই না। তাহলে গ নাম্বারটা কি, কারেক্ট অ্যান্সার। ইনফরমেশন কিন্তু অনেক বেশি দেওয়া, এই জন্য অবশ্যই যেটা করবা যে কোশ্চেন দেখে ভয় পাবে না যে ভাই আমি এটা পারবো না আনসার করতে, কারণ হচ্ছে কোশ্চেন যদি বড় হয় এটা অবভিয়াসলি কি হবে, সহজ হবে। আমরা প্রত্যেকে জানি এবং ট্রিক্সটাও জানি, সেটা হচ্ছে সেলিমের মূলধনের সুদ কত বা হচ্ছে কি ক্যালকুলেশন করতে বলছে সেটা আগে দেখে নিব, ঠিক আছে। ওকে, আমাদের শারমিন আনসার করছো, অরিতা দাস, ফাতেমা মজুমদার, সবাই 5,000 টাকা। সেলিম তো নাই, সেলিম কই গেছে ভাই, মারা গেছে। ওকে, সো বুঝি নাই ভাইয়া, আরেকবার প্লিজ। আমরা সাথে সাথে রেসপন্স করব। আমরা যদি পরবর্তীতে মানে হচ্ছে একটা চেঞ্জ এটা শেষ করে আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, তখন বললে ভাই এটা আমার জন্য বিরক্তিকর, তোমার ফ্রেন্ডদের জন্য বিরক্তিকর। সো সাথে সাথে বলবো, ঠিক আছে, সাথে সাথে প্রত্যেকে বলবো। ওকে, সো লাভ রিঅ্যাকশন প্রত্যেকে দিছি তো, না দিলে মাইট দিব। শেষ ক্লাস কিন্তু আজকে অবভিয়াসলি আমরা অনেকে মিলে ক্লাস করবো একসাথে, এটা সবাই বুঝতে পারছি তো। তারপর আসো এবার আমরা একটা ভাট্টা দেখবো, আমাদের সাবিহা জান্নাত বলছে বুঝি নাই, এত লেট করে বললে হবে না।
দেখো এখানে জাস্ট হচ্ছে মূলধনের সুদ বের করতে বলছে, কি মূলধনের সুদ। তো এখানে সেলিমের মূলধনের সুদ বের করতে বলছে, সেলিমের ভাই এখানে সায়েম সাবিনা আছে ওদেরটা বের করতে বলে নাই, বলছে সেলিমেরটা। তো সেলিমের টাকা কত, 1 লাখ টাকা। কত টাকা, 1 লাখ টাকা। তো 1 লাখ টাকার উপর সুদের পার্সেন্টেজ বলেছে 10%, কত হয় 10,000 টাকা। এখন এখানে ভালো করে পড়ো, উক্ত হিসাবকালের মাঝামাঝি সময়ে, কোন সময়ে, মাঝামাঝি সময়ে, কোন সময়ে, মাঝামাঝি সময়ে, তার মানে কি অর্ধেক 6 মাস যাওয়ার পর সে হচ্ছে ব্যবসায় কি হয়েছে, অংশীদার হয়েছে। তার মানে সে সুদ তো পাবে অবশ্যই 6 মাসের নাকি 1 বছরে পাবে, কারণ প্রথম 6 মাস তো সে ছিল না, ঠিক আছে, এইটুকুই ছিল। ওকে, তারপর দেখো 1/15 আমরা প্রত্যেকে জানি 1/15 দ্বারা কি বোঝায় বলো তো? ইয়েস, লাভ রিয়েক্ট ডান, ও গ্রেট, থ্যাংক ইউ সো মাচ সামিরা সিদ্দিক। এটাই দরকার, সামিরার মতো অ্যাক্টিভ হও। তো দেখো এখানে 1/15 দ্বারা কি বোঝায় আমরা প্রত্যেকে জানি যে 15 দিনের মধ্যে যদি পরিশোধ করে তাহলে কি করবে, তাকে 1% বাট্টা দিবে। যদি থাকে 2/15 বা 2/10, 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা পাবে, ঠিক আছে। সেম ভাবে নিট 45 দ্বারা বোঝাচ্ছে অবভিয়াসলি আপনাকে কি করতে হবে জানেন, আপনাকে 45 দিনের মধ্যে টাকা অবভিয়াসলি পরিশোধ করতেই হবে, বাধ্যতামূলক। এখানে হচ্ছে একটা অফার দিছে, তার মানে প্রথমটা 15 দিনের মধ্যে পরিশোধ করলে 1% বাট্টা পাবে, কারেক্ট। তারপর দেখো 45 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 1% বাট্টা পাবে, নট কারেক্ট। তারপর দেখো 45 দিনের মধ্যে 45 ডেজ এর মধ্যে অবভিয়াসলি টাকা পরিশোধ করতে হবে, তার মানে কি 1 এবং 3 কারেক্ট आंसर। এটা প্রত্যেকে বুঝতে পারছি, এটা সবাই বুঝতে পারছি। 7 হচ্ছে খ, রাইট, 7 হচ্ছে খ নাম্বার দিছে ভাই, লাভ রিঅ্যাকশন, গ্রেট, থ্যাংক ইউ। সো অবশ্যই কিছু পেতে হলে কিছু দিতে হয়, গতকালকে বললাম তাই না। এটা হচ্ছে কমার্স স্টুডেন্টরা খুব ভালো করেই জানি, বুঝি, বিকজ কমার্সের স্টুডেন্ট মানে কি স্মার্ট স্টুডেন্ট, ওকে। তারা হচ্ছে লাভ রেখে কখনো হচ্ছে লস করে না, সবসময় লাভ খুঁজে, তাই না, ওকে। তার মানে এটা হচ্ছে একদম ইজি ছিল। তারপর আসো, সমাপনী মজুত পণ্যের মূল্য কোনটির মাধ্যমে নির্ণয় করা হয়। আমরা একটা সিকোয়েন্স লিখে দিছি না তোমাদেরকে, আজকেও একটু লিখে দিব, যারা পারি তারা বিরক্ত না হয়। দেখো প্রারম্ভিক মজুত পণ্য, এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ভাইয়া কি করবো জানো, এই প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয়টা যোগ করে দিব। ক্রয় যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি আমি সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দেই তাহলে পাবো বিক্রিত পণ্যের ব্যয়। কি পাবো, বিক্রিত পণ্যের ব্যয়। তো এই সিকোয়েন্সটা আমি সবাইকে মনে রাখতে বলছিলাম, এখান থেকে 14টা সূত্র তৈরি করা যায়। কয়টা, 14টা। তার মানে এটা অবশ্যই তোমার মনে রাখা দরকার। তো এখান থেকে তুমি হচ্ছে যে কোনো টাইপের সূত্র বের করে ম্যাথ সলভ করতে পারবে, ওকে। তার মানে দেখো আমাকে যদি হচ্ছে এখন সমাপনী মজুত পণ্য বের করতে বলে তাহলে আমি কি করব, তাহলে দেখো সেম প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করব, পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, সেখান থেকে বাদ দেবো বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে পাবো সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য বাদ দিলে পাওয়া যাচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বাট বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাওয়া যাবে কি সমাপনী মজুত পণ্য। তাহলে দেখো শুরুটা প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করছে এবং বিক্রিত পণ্যের ব্যয় কি করছে, বাদ দিছে। বিক্রিত পণ্যের ব্যয় কি করছে ভাইয়া, পুরা বাদ দিছে। বিক্রিত পণ্যের ব্যয় কি করছে, বাদ দিছে, ঠিক আছে, বুঝতে পারছি তো। ওকে, সো সবাই आंसर করতেছি ক নাম্বার, ইয়েস, অল আর কারেক্ট, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক। সবাই যাতে পরীক্ষার হলে গিয়ে সেই লেভেলের একটা কনফিডেন্স নিয়ে আনসার করতে পারি এবং এই টাইপের কোশ্চেন আসলে দেখো আমি ওই দিন কি করেছি জানো, ওই দিন হচ্ছে শেষে গিয়ে তোমরা যারা আমাদের গ্রুপে অ্যাড আছো রাতে কিন্তু আমি এনএসএফটা লিখে দিছি, যারা ঢাকা বোর্ডের আছো জানো যে এনএসএফটা লিখে দিছি, আমার মনে হচ্ছে যেটা আসবে এবং এটা কমন পড়ে গেছে, একদম হুবহু কমন, ঠিক আছে। এমন হয় যে আমরা এই যে শেষ সময় যে কোশ্চেনগুলো সলভ করতেছি হতে পারে যেখান থেকে তোমাদের 20টা বা 25টা কমন হতে পারে, ঠিক আছে, ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি তো এখান থেকে আসবে, কারণ আমরা ডিটেইলস আলোচনা করতেছি, পড়তেছি, তাই না। ওকে, তারপর দেখো কোনটি পরিশোধিত আয়ের অনুপাত, ভালো করে খেয়াল করো। আমরা নরমালি জানি না পরিশোধিত আয়ের অনুপাত, সেটা তো মুখস্থ করা লাগবে, তাই না। তো আমরা অনেকে মুখস্থ করি। তো এই পরিশোধিত আয়ের অনুপাত, এটার আরেকটা নাম হচ্ছে পে আউট অনুপাত। একই জাস্ট বিকল্প নামগুলো মনে রাখবা, পে আউট অনুপাত বা হচ্ছে লভ্যাংশ পরিশোধ অনুপাত। কি ভাইয়া, লভ্যাংশ পরিশোধ অনুপাত, লভ্যাংশ পরিশোধ অনুপাত। তার মানে বিকল্প নাম মনে রাখলে তোমাকে কেউ আটকাতে পারবে না। এটা হচ্ছে নগদ লভ্যাংশকে আমরা নিট মুনাফা দ্বারা ভাগ করে দিব, নগদ লভ্যাংশকে আমরা ভাগ করে দিব নিট মুনাফা দ্বারা, নগদ লভ্যাংশকে আমরা ভাগ করে দিব নিট মুনাফা দ্বারা, ঠিক আছে, বুঝতে পারছি। দেখো পরীক্ষাটা দাও তুমসে, রেজাল্ট যা হোক ডাজেন্ট ম্যাটার। তারপর হচ্ছে নিজেরা হচ্ছে শুরু করে দেবে কি অ্যাডমিশন জার্নি, এবং তোমরা জানো ভালো করেই সেটা হচ্ছে বর্তমান সময় জিপিএ ডাজেন্ট ম্যাটার। তোমার ভিতরে বেসিক থাকলে চান্স পাওয়া যা সময়ের ব্যাপার, এবং প্রিপারেশন কিন্তু গুছানো হতে হবে, ঠিক আছে। সবাই তো স্বপ্ন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাই না। আমরা পরীক্ষাটা কমপ্লিট করি ইনশাল্লাহ, তারপর তোমাদের সাথে আমাদের নতুন একটা জার্নি শুরু হবে এবং এই জার্নিটা
অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। এবার দেখো কালান্তিক মজুদ পদ্ধতি, আমরা জানি মজুদ পদ্ধতি, মজুদ পণ্যের মেথড হচ্ছে কয়টা বলতো? দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে কালীন বা কালান্তিক, কালীন বা কালান্তিক, আরেকটা হচ্ছে কি ভাইয়া নিত্য বা অবিরত, আরেকটা হচ্ছে নিত্য বা অবিরত। এখন প্রত্যেকে আমরা জানি কি জানি বলো? আমরা জানি এই কালীন বা কালান্তিক হচ্ছে সনাতন পদ্ধতি, নিত্য বা অবিরত হচ্ছে আধুনিক পদ্ধতি। কোশ্চেন আসতে পারে যে কালীন বা কালান্তিক এটা কোন পদ্ধতি? সনাতন পদ্ধতি। আর নিত্য বা অবিরত হচ্ছে আধুনিক পদ্ধতি। এখন খেয়াল করো, আমরা বর্তমানে যে জাবেদাগুলো দেই বা যেভাবে হচ্ছে হিসাবগুলো রাখি, এটা হচ্ছে মেনলি এই কালীন বা কালান্তিক পদ্ধতিতে। আর এই হিসাবটা করা হয় হিসাবকাল শেষে বা বছর শেষ হলে। হিসাবকাল শেষে বা বছর শেষে গিয়ে আমরা সমাপনী মজুদ পণ্যের হিসাব রাখি। আর এই পদ্ধতিতে ভাইয়া লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমরা কি করি? আমরা হচ্ছে রেকর্ড করে দেই। তার মানে আমরা নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি, এটা হচ্ছে আধুনিক পদ্ধতি। আর এই পদ্ধতিতে আমরা কি করি বলতো? সাথে সাথে লেনদেনগুলো লিপিবদ্ধ করি। আর নিত্য বা অবিরতিতে সাথে সাথে, আর কালীন বা কালান্তিকে একদম বছর শেষে গিয়ে হিসাব করি। ঠিক আছে, তার মানে এটা কি হবে বলতো? এটা কি হবে বলতো? হিসাবকাল শেষে। এটা কি হবে ভাইয়া বলতো? হিসাবকাল শেষে। বুঝতে পারছি? সবাই গ নম্বরটা আনসার করছি, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখো আমরা এবার হচ্ছে আরেকটা ম্যাথ সলভ করব, এবং আমি এটা একটু ক্লু দিয়ে দিব, যারা যারা পারি সবাই চেষ্টা করি আনসার করার জন্য। দেখো আমি হচ্ছে অনেক বেশি কষ্ট হয় কথা বলতে, বাট তোমাদের মাঝে আসলে কি একটা স্পিড চলে আসে, ঠিক আছে, একটা ভালোবাসা আছে না, সেই এই জন্য হচ্ছে ভালো লাগা কাজ করে ভাবছিলাম ক্লাস নিব না। তারপর ভাবলাম এটা ঠিক না, যে শেষ সময় একটা ফাইনাল টাস্ক অবভিয়াসলি দিয়ে দেওয়া উচিত, এবং অনেক দ্রুত কথা বলে এই জন্য হচ্ছে হয়তো মাঝে মাঝে একটু প্রবলেম হয়। সালাউদ্দিন সাহেব জয়েন করছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম ভাইয়া। সালাউদ্দিন লেট করছে কেন ভাইয়া? সো ওয়েলকাম সালাউদ্দিন। তো দেখো অনেকে জানো না, এই চলতি মূলধন, চলতি মূলধনের আরেকটা নাম হচ্ছে ভাইয়া কার্যকরী মূলধন। এটার আরেকটা নাম হচ্ছে কার্যকরী মূলধন। এখন একটু মনে করে ট্রাই করো, কার্যকরী মূলধনের সূত্র কি ছিল? চলতি সম্পদ মাইনাস চলতি দায়, এটা ছিল না? তার মানে কার্যকরী মূলধনের সূত্র ছিল কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। আমরা কিন্তু এটাই পড়ছি, বাট পরীক্ষার হলে গিয়ে দেখলা যে তোমাকে আর্থিক বিনি বিশ্লেষণে খ নম্বরে বলছে চলতি মূলধন নির্ণয় করো। এখন মনে মনে ভাববা চলতি মূলধন এটা আবার কি, এটা সূত্র কি, এটা কই থেকে দিল? এই জন্য বিকল্প নামগুলা অবশ্যই মনে রাখা উচিত। ঠিক আছে, তার মানে আমরা এখানে দেওয়া আছে চলতি মূলধন 1,80,000 টাকা, এবং অনুপাত দেওয়া আছে কি ভাইয়া? অনুপাত দেওয়া আছে চলতি অনুপাত। তো ভালো করে জানি এটা হচ্ছে চলতি সম্পদ, এটা হচ্ছে চলতি দায়। তার মানে কার্যকরী মূলধন দেওয়া আছে 1,80,000 টাকা, যেটা চলতি মূলধন নামে এখানে দিছে। তো এটা কি ছিল? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। অনুপাতে চলতি সম্পদ কত? 5, অনুপাতে চলতি দায় কত? 2। তাহলে হচ্ছে কার্যকরী মূলধন অনুপাতে কত আসলো? 3। আমার টাকায় দেওয়া আছে কত? 1,80,000। তাহলে বের করলে কত হয়? 60,000 টাকা। এখন দেখো তোমাকে কি ক্যালকুলেশন করতে বলছে? চলতি দায়। কি? চলতি দায়। এখন চলতি দায় কত আছে? 2। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে কত হয় ভাইয়া? 1,20,000। কত হয়? 1,20,000 টাকা। সবাই বুঝতে পারছি কিনা বলি? প্রত্যেকেই বুঝতে পারছে কিনা বলি দ্রুত? প্রত্যেকেই বুঝতে পারছে কিনা ভাইয়া আপুরা? সবাই বলি। প্রত্যেকেই হচ্ছে বুঝতে পারছে কিনা? সবাই বুঝতে পারছি? সবাই একটু সারা দেয়। আমরা প্রত্যেকে যারা যারা নতুন জয়েন করছি একটু লাইভটিকে আমরা শেয়ার করে দেই, বিকজ সবার মাঝে ছড়িয়ে দেই। হ্যাঁ, লাইভটিকে শেষ সময় একটা ধামাকা প্রিপারেশন হবে, সেরা একটা প্রিপারেশন হবে, আমরা এটাই চাই সবাই মিলে। তো আমরা একটু লাইভটিকে শেয়ার করে দেই আমাদের যে ফ্রেন্ডটা এখনো কোনো প্রিপারেশন নিতে পারতেছে না, রিভিশন দিতে পারছে না, তার জন্য যাতে কিছুটা হলে হেল্পফুল হয়। ওকে ভাই, আরেকবার 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 ওকে আরেকবার। দেখো এখানে দেওয়া আছে কি? কার্যকরী মূলধন। ভালো করে খেয়াল করো, বা চলতি মূলধন। তো কার্যকরী মূলধনের সূত্র কি? সূত্র কি বলো? সূত্র কি? সূত্র ছিল কি? চলতি সম্পদ মাইনাস চলতি দায়, তাই না? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এখন দেখো এখানে দেওয়া আছে কি? চলতি অনুপাত। এখন আমাকে বলো তো ভাইয়া চলতি অনুপাতের সূত্র কি? এটা হচ্ছে চলতি সম্পদ ভাগ কি? চলতি দায়। তার মানে অনুপাতে কি আমার চলতি সম্পদে দেওয়া আছে, দায়ও দেওয়া আছে, আমার টাকায় দেওয়া আছে কি? কার্যকরী মূলধন। তো কার্যকরী মূলধনের সূত্র কি ছিল? চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে দেখো চলতি সম্পদ হচ্ছে 5, চলতি দায় হচ্ছে 2, বাদ দিলে আমরা যেটা পাবো যে 3, এটা হচ্ছে কার্যকরী মূলধন। তো টাকা 1,80,000, অনুপাতে 3 ভাগ করে দিলাম। এবার চাইছে কি? চাইছে হচ্ছে চলতি দায়। কি চাইছে? চলতি দায়। তাহলে গুণ করবো কত দ্বারা? 2 দ্বারা, 1,20,000। যদি বলতো চলতি সম্পদ কত, তাহলে কি করতাম? তাহলে হচ্ছে কি করবো? এই 5 দ্বারা গুণ করবো। বুঝতে পারছি? প্রত্যেকে বুঝতে পারছি? এবার সবাই বুঝতে পারছি কিনা বলি তো? ওকে, ইয়েস, হারুন বলছে ডান, বুঝছি ভাইয়া। ওকে,
হুনাইন সিদ্দিকা বুঝছি না। সামির বলছো ডান ভাইয়া, কি ডান? শেয়ার ডান। সে শেয়ার ডান হলে আবার ডান করে দাও। আমরা এই যে 187 না, সো তোমরাই পারো কি 200-এর উপর স্টুডেন্ট নিয়ে যেতে। সো আমরা 200 প্লাস স্টুডেন্ট দেখতে চাই। সো আমরা প্রত্যেকে একটু শেয়ার মেনশন করি, অ্যাটলিস্ট মেনশন করি, শেয়ার করা দরকার নেই আজকে শেষ দিন, সেটাকে আমরা 200-এর উপরে নিব, পারবো না প্রত্যেকে মিলে? আগে আমাদের এতক্ষণ হচ্ছে আবার একটু ক্যামেরায় প্রবলেম হয়ে গেল, সো সমস্যা নয়, এখন ঠিক হয়ে যাবে। তোমরা হচ্ছে প্রবলেম থাকলে এটা একটু বলো, আমরা কিন্তু মাত্র ক্লাস শুরু, হ্যাঁ। সো হচ্ছে একটু ওয়েট করো, এখনই ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো প্রত্যেকে। সো আমরা 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 জাস্ট এখনই ব্যাক করবো, ব্যাটারিতে একটু প্রবলেম হয়েছে বাট এখনই ঠিক হয়ে যাবে, কোনো প্যারা নিও না, জাস্ট হচ্ছে চিল। আমরা একটু যা পড়লাম এটা একটু রিভিশন দিতে থাকি, হ্যাঁ। আপনার এখানে থাকা লাগবে, তা না হলে ক্লাস নেওয়া যাবে না, আমি জানি এটা, ঠিক আছে ভাইয়া? আজকে আবার কেন প্রবলেম হয় নাকি, ক্লাস অফ হবে না? তো হবে না, বাট এটা হচ্ছে সেই মনে পড়ে সেই যে আমরা প্রথম দিন হচ্ছে যেই স্টুডিওতে ক্লাস নিয়েছি না সেখানে, ঠিক আছে? এই জন্য যে তোমাদের কি জানি এটার নাম কি জানি বলো, রেইনবো, হ্যাঁ। সেই রেইনবো হচ্ছে তোমাদের মাঝে আবারও নতুন করে ধরা দিচ্ছে সেই রেইনবো, ঠিক আছে? তোমাদের পরিচিত রেইনবো। ওকে, ডাজন্ট ম্যাটার, সেটা আমরা বুঝতে পারছি। তো এই টাইপের একটা কোশ্চেন কিন্তু থাকবে, মাস থাকবে, অবভিয়াসলি হচ্ছে এগুলো পারা লাগবে। তারপর দেখো আমরা একদম সহজ বাচ্চাদের একটা মানে হচ্ছে একটা কোশ্চেন সলভ করো, এবং গতকালকে টাইপের একটা কোশ্চেন সলভ করছি, সেটা হচ্ছে অনুপাত কি। এই অনুপাত কি ভাইয়া? অনুপাত হচ্ছে দুটি চলকের ভাগফল, তাই না? অনুপাত হচ্ছে দুটি চলকের ভাগফল, অথবা অনুপাত কি দুটি চলকের মধ্যে একটা সম্পর্ক, এটাই তো অনুপাত, তাই না? সো এটাই হচ্ছে অনুপাত, তো আমরা তো এটা জানিয়েই। দেখো রেইনবোর সাথে সাথে অনেকে হচ্ছে কি করছে জানো, অনেকে হচ্ছে পালাই গেছে, সে তাদের ধৈর্য নাই ভাই, তারা পরীক্ষার হলে গিয়ে দেখবে যে হচ্ছে কি করে, পরীক্ষা দিতে 7টা কোশ্চেন আনসার করবে না, 3টা দেওয়ার পরেই বের হওয়ার জন্য লাফালাফি করবে, ঠিক আছে? সে এমন এক টাইপের স্টুডেন্ট থাকেও, যেমন পরীক্ষার হলে দেখবা যে কিছু স্টুডেন্ট হচ্ছে একদম শেষ পর্যন্ত থাকবেই, এমন স্টুডেন্ট আছে যে তার পরীক্ষা যদি আগেও শেষ হয়ে যায় তারপরে সে টাইম শেষ হওয়ার আগে বের হবে না। আবার কিছু স্টুডেন্ট আছে দেখবো প্রতিদিন হচ্ছে কি 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়, শর্টফট করে। টিচার বের হতে দিলে আলহামদুলিল্লাহ, আর যদি বের হতে না দেয় তখন পরীক্ষার হলে শর্টফট, ওদিকে ওদিকে ওদিকে, মানে ডিস্টার্ব করতেই থাকে। শারমিন বলছে আমরা পালাবো না, পালালে তোমারই লস, আমার লস না, আমার লস। তারপর দেখো কোনটি উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত নয়, তার মানে একদম সিম্পল কোশ্চেনটা, যে উৎপাদন ব্যয়ের সাথে ভাই প্রোডাকশনের সাথে সম্পর্ক নাই কোন ব্যয়টা। এখন দেখো কলকাবজার খরচ এটা উৎপাদনের সাথে জড়িত, প্রত্যক্ষ মজুরির উৎপাদনের সাথে জড়িত, প্রত্যক্ষ কাঁচামাল এটা উৎপাদনের সাথে জড়িত, বাট এই বিক্রয় কর্মীর বেতন এটাই কিন্তু বিক্রয় এবং প্রশাসনিক একটা ব্যয়, এটা কিন্তু উৎপাদনের সাথে জড়িত না, ঠিক আছে? এটা কিন্তু উৎপাদনের সাথে জড়িত না, বুঝতে পারছেন? এটা কিন্তু উৎপাদনের সাথে জড়িত না। ভাই আপনার নামটা বলেন, এতদিন ক্লাস করার পরও যদি নাম না জানো তাহলে কি হবে? আমি হচ্ছি রাকিব হোসেন নিলয়, বা নিলয় ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 3য় বর্ষে উঠি নাই, উঠে যাব, ঠিক আছে? কয়েকদিনের মধ্যে, আন্দোলনের কারণে হচ্ছে না, তা না হলে এক্সাম হয়ে যেত, ওকে? এবং অ্যাডমিশনে তো জার্নিতে তোমাদেরকে সাথে দেখা হবেই, এবং যারা অফলাইনে ক্লাস করবা ঢাকা আসলে হয়তো তোমাদের সাথে দেখা হবে অফলাইনে, আর অনলাইনে তো এডুকেশন অলওয়েজ আছে তোমাদের সাথে, ঠিক আছে? ওকে, লাস্ট হয়ে গেল। সেই যে এটা আমার আইডি আমি দিয়ে দিচ্ছি, এই যে ভাইয়া লিখে, হ্যাঁ, এটা হচ্ছে আমার আইডি রাকিব হোসেন নিলয়। ওকে, তারপর আমরা, এটা তো একদম সহজ ছিল। তারপর দেখো চুক্তিতে অনুল্লেখ থাকলে অংশীদারি ব্যবসায়ের কোন অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর কত পার্সেন্ট হারে সুদ দিতে হয়। দেখো যেটা বারবার বলতেছি, এই কোশ্চেন অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ, বাট এই কোশ্চেনটা আসবেই। দেখো এই কোশ্চেনটা আসবেই, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমার অনেক ইম্পর্টেন্ট, যে চুক্তিতে উল্লেখ নাও থাকলে ঋণের উপরে 6% হারে সুদ ধার্য করতে হয়, ঠিক আছে? তো কোশ্চেন আসতে পারে চুক্তিতে উল্লেখ না থাকলে, চুক্তিতে অনুল্লেখ থাকলে কোনটির উপর ঋণের সুদ, মানে কিসের উপরে হচ্ছে সুদ ধার্য করা হয়? এটা হচ্ছে ঋণের উপরে। তার মানে চুক্তিতে উল্লেখ না থাকলে তুমি ঋণের উপর কি পাবে? সুদ পাবে। ওকে, সো আমরা 200 প্লাস কিন্তু ক্রস করি নাই, করবে না? সো সবাই একটু চেষ্টা করে, 92 হয়ে গেছে, 200 প্লাস ক্লাসে দেখতে চাই, তাহলে একটা ভালো লাগা কাজ করবে, সেই দুমছে ক্লাস নিব। এটা বুঝতে পারছি সবাই? এটা বুঝতে পারছি সবাই?
তারপরে আসো এবার হচ্ছে আমরা একটা বিক্রিত পণ্যের ব্যয় বের করব, এবং তোমরা জানো ফার্স্ট পেপারে কিন্তু এই টাইপের কোশ্চেন আসছে এবং এবারও আসবে। 10 গো, হ্যাঁ 10 জন লাগবে, 10 জনকে টাইনা নিয়ে আসো ক্লাসে যেখানে আসে, ঠিক আছে, চিপাই চাপায় যেখানে লুকিয়ে আছে, ওকে গর্তের মধ্যে থাকলে সেখান থেকে ধরে নিয়ে আসো, ঠিক আছে। 96 200 দেখলে খুব বেশি ভালো লাগবে, ঠিক আছে, ওকে আগে যাই হোক। দেখো 14 নম্বরটা, গালিবের ব্যবসায় বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত, ভালো করে খেয়াল করো। বের করতে বলছে কি বিক্রিত পণ্যের ব্যয়, এখন কি দেওয়া আছে এখানে, বিক্রয় দেওয়া আছে 5 লাখ টাকা। হ্যাঁ আমরা লিখে ফেললাম বিক্রয় 5 লাখ টাকা। এবার আমার কি করতে হবে ভাইয়া, বের করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে বাদ দিতে হবে কি, বাদ দিতে কি হবে বলো, বাদ দিতে হবে কি বলো তো, মুনাফা। এখন দেখো মুনাফা দেওয়া আছে কিসের উপরে বলো তো, 25%। তিনি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% মুনাফা পণ্য বিক্রি করেন। এখন মুনাফা দেওয়া আছে কিসের উপরে, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। আমার কি বিক্রিত পণ্যের ব্যয় আছে, নাই ভাই নাই। তার মানে আমি জানি যে বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয়ের উপরে বা ব্যয়ের উপরে মুনাফা হার 25 হলে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট বলো তো, 20%। তার মানে বিক্রয় মূল্যের উপর মুনাফা হার কত হবে, 20। এই যে 1 লাখ টাকা পেলাম, এটা হচ্ছে কি আমার মুনাফা, তার মানে আমি মুনাফা পেয়ে গেলাম 1 লাখ টাকা। এখন দেখো এই যে 5 লাখ, এটা থেকে মুনাফা বাদ দিয়ে আমি কত, 1 লাখ, যদি মুনাফা বাদ দিয়ে দেই তাহলে কি পাবো, বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা, 4 লক্ষ টাকা। সবাই বুঝছেন কিনা বলেন, সবাই বুঝতে পারছে কিনা বলি দ্রুত। 4 লাখ টাকা, খুবই সিম্পল, ঠিক আছে। আবার স্টুডেন্টের ক্লাস স্টুডেন্ট থাকে, এটা তো জানতাম না। কে সে, এই ক্লাস স্টুডেন্টকে দেখতে চাই কে, ক্লাস করতে আসছে তাদের এখানে পাত্তাও লাগবে। ভাই পাত্তা কিভাবে দেওয়া হয় বলেন তো, ঠিক আছে, ক্লাসে সবার পাত্তাও লাগবে। ওকে স্যার পাত্তা দিব, কখন দিব, ক্লাস শেষ করে, হ্যাঁ ওকে ওকে। সো না বুঝিনি রিপিট করেন ভাইয়া, আই রিপিট অ্যাগেন। দেখো আমাকে বের করতে বলছে ভাইয়া কি বলতো, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে একটু খেয়াল করো কি কি ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশন যা দেওয়া আছে এখানে বিক্রয় দেওয়া আছে আর মুনাফার হার দেওয়া আছে। তার মানে আমরা জানি সূত্রটা কি, জানি ভাইয়া, এই যে বিক্রয়, এটা ছিল ভাইয়া বিক্রয়, এই বিক্রয় থেকে যদি আমরা মুনাফা বাদ দিই, বিক্রয় থেকে যদি আমরা মুনাফা বাদ দিই তাহলে কি পাবো, বিক্রিত পণ্যের ব্যয়, তাই না। তো এখন দেখো মুনাফা আমার দেওয়া নাই, বলে দিছে যে মুনাফা কিসের উপরে বলতো, দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফা 25%। তো আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফা 25 হলে ক্রয় মূল্যের উপর বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত হয়, 20%। এটা আমরা শর্টকাট টেকনিক শিখাইছি না তোমাদের, ওই ভিডিওটা দেখলে অবভিয়াসলি পারবা, ঠিক আছে। আমার আইডি এখন আছে, একটু দেখে নিতে পারো। আর যদি না পারো সেক্ষেত্রে মনে রাখবা যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি দেওয়া থাকে, এখানে দেওয়া আছে কিসের উপরে, বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে। যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকে তাহলে বিয়োগ প্রক্রিয়া, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে বিয়োগ প্রক্রিয়া, বিয়োগ প্রক্রিয়া। এবং এটা মনে রাখতে পারো এইভাবে, বিক্রয়ের প্রথমে কি আছে, বি আছে, বিয়োগের প্রথমে বি আছে, আর ক্রয় মূল্য বা বিক্রয় বা মোট ব্যয়ের উপর যদি দেওয়া থাকে তাহলে যোগ প্রক্রিয়া। তো এবার মুনাফার হার দেওয়া আছে কিসের উপরে, এখানে দেওয়া আছে কিসের উপরে, দেওয়া আছে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে। তার মানে কি ব্যয়ের উপরে দেওয়া থাকলে যোগ প্রক্রিয়া। তুমি যদি এটা এইভাবে বের করো 25 এবং নিচে হচ্ছে 125 দ্বারা ভাগ করে দাও, তাহলে তোমার কি সেম 1 লাখ টাকা মুনাফায় আসবে। আমরা দুইটা মেথডই তোমাদের শিখাইছি, এই মেথডটা তুমি জাস্ট 1 সেকেন্ড আনসার করতে পারবা। এবং এটাও আমি একটু লিখে দিচ্ছি যে এটা শিখাইছি না তোমাদের, 16.67%, 20%, 25%, তারপর 33.33%, তারপরে 50%, তারপরে কি 100%। এটা তোমাদের শিখাইছি না ভাইয়া পুরা, এটা শিখাইছি না যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বেশি থাকে। তার মানে যদি হচ্ছে বিক্রয় মূল্যের উপর 20 হয়, ক্রয় মূল্যের উপর 25, বিক্রয় মূল্যের উপর 25 হলে ক্রয় মূল্যের উপর 33.33, বিক্রয় মূল্যের উপর 33.33 হলে ক্রয় মূল্যের উপর কত, 50%। এবং একটা কোশ্চেন তোমার এখান থেকে আসতে পারে যে মুনাফার হার কত, ক্রয় মূল্যের উপর 20 হলে বিক্রয় মূল্যের উপর কত, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। সো অবশ্যই বেসিক আমি জানি সবার ক্লিয়ার, এই জন্য আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। তারপর দেখো কার্যকরী মূলধন, আরেকটা নাম কি চলতি মূলধন। এটা সূত্র কি ভালো করে জানি, চলতি সম্পদ মাইনাস কি চলতি দায়। এটাই আশা করি কারো কোনো প্রবলেম না এবং প্রবলেম থাকবেও না, তাই না। যে প্রবলেম আছে সে এতদিন পড়াশোনা করে নাই, সে হচ্ছে এতদিন কি বলবো, এতদিন ঘুমাইছে, ঘুরছে, আড্ডা মারছে, আর কি করছে, এইগুলাই করছে। বাট হচ্ছে এখন এসে সে যদি বলে যে এই যে এখানে মুনাফার হার কিভাবে হবে, বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে, এটা কি তার মাথায় থাকবে? মানে আমি যদি ভালো করে বুঝাইও তারপর সে বুঝবে না, কেন বুঝবে না, কারণ সেই বিষয়ে কোনো অবগত না, সূত্র জানে না, কিচ্ছু জানে না। তারপর আমি কিন্তু অনেক দ্রুত হচ্ছে করার ট্রাই করতেছি। ভাইয়া আমি অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়েছি, জারিফ, থ্যাংক ইউ সো মাচ জারিফ, ওয়েলকাম জারিফ। জারিফের সাথে সাথে আমরা বাকি যারা আছি
তারাও অ্যাডমিশনে ভর্তি হয়ে যাব, কারণ আমরা কিন্তু এইচএসসি দিয়ে আর সময় পাবো না, ঠিক আছে? এইচএসসি দিয়ে আর সময় পাবো না, এবং তোমরা জানো বর্তমান সময়ে অনলাইনে কিন্তু অনেক বেশি ভালো সার্ভিস পাওয়া যায় অফলাইনে তুলনায়। তোমার টাকা তো অনেক সেভ হয়, তোমার জার্নি সেভ হয়, তোমার হচ্ছে সময় সেভ হয়, অল্প সময় অনেক পড়ানো যায়। এবং এই হিসাব করলে আমাদের এই হচ্ছে এডুকেশনে প্রত্যেকটা টিচার অনেক বেশি এক্সপিরিয়েন্স, পাশাপাশি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তোমার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো তাহলে অবশ্যই কি করতে হবে, যারা ঢাবিতে পড়তেছে বর্তমানে এবং যারা হচ্ছে পরীক্ষা দিয়ে সাকসেস হয়েছে তাদের ক্লাস করতে হবে এবং তাদের হচ্ছে গাইডলাইন নিতে হবে, ঠিক আছে? সাবিহা জান্নাত বলছে আমিও ভর্তি হয়েছি, থ্যাংক ইউ সো মাচ সাবিহা। ওকে, এই জন্য আমরা যারা এখনো ভর্তি হয়নি দ্রুত প্রত্যেকে ভর্তি হয়ে যাব এবং হচ্ছে এক্সাম দিয়ে কোনো সময় নষ্ট করবো না। তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, লাইফের টার্নিং পয়েন্ট হচ্ছে এই সময়টা। এইচএসসির পর পরবর্তী 3 থেকে 4 মাস তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, বিকজ এই সময়টা ভালোভাবে তুমি যদি কাজে লাগাতে পারো তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। তোমার যদি একটা পাবলিক ইউনিভার্সিটি হয়, সেখান থেকে পাবলিক ইউনিভার্সিটি ব্যবহার করে তোমার লাইফে যেটা হওয়ার বা যা হওয়ার তুমি স্বপ্ন দেখতেছো সেটা পূরণ করতে পারবা। বাট যদি হচ্ছে তুমি এই সময়টা ভালোভাবে ইউজ না করো তাহলে কিন্তু সারা জীবন আফসোস করতে হবে। সো বি কেয়ারফুল। আমরা এইচএসসি এক্সাম শেষ করে দ্রুত প্রত্যেকে কি করবো, অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করে দিব, ঠিক আছে? এমসিকিউর আমরা হচ্ছে তোমাদের অবশ্যই আনসার দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। নিচের কোনটি তারল্য অনুপাত? দেখো তারল্য অনুপাত হচ্ছে মূলত 3টা, কয়টা? চলতি অনুপাত, তরল অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত বা হচ্ছে কার্যকরী মূলধন অনুপাত। তার মানে এখানে হচ্ছে একটা অনুপাত আমার আইডেন্টিফাই করতে হবে কোনটা তারল্য। তারল্য হচ্ছে চলতি অনুপাতটা। কোনটা ভাইয়া? চলতি অনুপাতটা। পিডিএফ পাইনি ভাইয়া, গ্রুপে খুঁজে দেখলাম কৃষ্ণ, এটা কিন্তু খুবই আফসেট বিষয়। সো অবশ্যই পিডিএফতে কালকে আমি এখানে লিঙ্কও দিয়ে দিলাম, লাইভ ক্লাসে লিঙ্ক দিয়ে দিয়েছি। পাশাপাশি হচ্ছে ক্লাস শেষ হলে অবশ্যই তোমাদের আমরা হচ্ছে পিডিএফটা দিয়ে দিব। যেখানে দেখো এডুকেশন তোমার অলরেডি মনে পোস্ট করা হয়েছে, তোমাদের পিডিএফটের যেই আমাদের পোস্টটা আছে সেখানে সব ক্লাসের পিডিএফ দেওয়া হয়। সো ওখানে আমরা দিয়ে দিব, আপলোড করে দিব, হ্যাঁ পেজেই হচ্ছে দিয়ে দিব না তোমাদের, অথবা যারা এডুকেশন গ্রুপ আসো সেখানেও পেয়ে যাবে। ওকে, দেখো পণ্যের বিক্রয় মূল্য হতে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে অবশ্যই তাকে কি বলে? দেখো বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি বাদ দাও তাহলে যেটা পাবে সেটা হচ্ছে মোট লাভ। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে মোট লাভ। সেটা হচ্ছে মোট লাভ। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে মোট লাভ, ঠিক আছে? সেটা হচ্ছে মোট লাভ। ভাই আসলে পিডিএফ পাই নাই, পেজে আপলোড দেয় নাই, পেজে হচ্ছে আপলোড দেয় না, বাট গ্রুপে দেওয়া হয়েছে না, এবং সেখান থেকে তো আমিও হচ্ছে হয়তোবা যারা এখনো পাও নাই কোনো টেনশন নাই, আজকে দুইটা একসাথে দেবো, এটা দিয়ে দিব পাশাপাশি আগের পিডিএফটাও কি দিয়ে দিব, হ্যাঁ একসাথে। এবং এটা আপলোড হয়েছে সেই প্রথম দিন, বাট হচ্ছে তোমরা পাও না, এটা তোমাদের ব্যর্থতা। ওকে, আমরা আপাতত পড়াশোনা করি, তারপর আবার পিডিএফে আসবো, হ্যাঁ শেষে। পরেরটা দেখো নতুন অনুপাত, জাস্ট হচ্ছে 3 সেকেন্ড, 3 সেকেন্ড আমরা এটা প্রত্যেকে আনসার করবো, এবং এটা সবাই পারবে আমি জানি, বিকজ অলরেডি 3টা আমি সলভ করে দিছি। শাকিল বলছে খুব ভালো বুঝতে পারছি, অবশ্যই ধৈর্য থাকা লাগবে, তাহলে আরো ভালো বুঝতে পারবা। ওকে, যারা যারা পারতেছি থ্যাংক ইউ সো মাচ। যারা না পারি একটা অনুপাত, আরেকটা আছে কি পুরাতন অনুপাত, কোথায়? এই যে 3:2, এটা কি ফল? বিয়োগ ফল ভাইয়া, 3 থেকে 1 ডাল থাকে কত? 2, এই 2কে গুণ করে দিবে এটার সাথে, দেখো 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এবার এটা কি ফল ভাইয়া? এটার যোগ ফল কত হয়? 5, 5 একে 5, তার মানে 6 4 5, এটা হচ্ছে নতুন অনুপাত, ক্লিয়ার? 6 4 5, এটা হচ্ছে নতুন অনুপাত, ক্লিয়ার? 6 4 5, এটা হচ্ছে নতুন অনুপাত, 6 4 এবং 5, এটা হচ্ছে নতুন অনুপাত, 6 4 5, এটা হচ্ছে নতুন অনুপাত। তারপর দেখো কোনটি মালিকানা সত্ত্বের অংশ নয়? তোমাদের আবারও বলছি বারবার বলতেছি, সেই জিনিসটা হচ্ছে পরীক্ষার হলে কোশ্চেনে গিয়ে দেখবা যে এখানে নয় আছে নাকি হ্যাঁ আছে, এটা যদি ধরতে না পারো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই দেখবা যে এখানে নয় আছে কিনা। যদি দেখো নয় আছে তার মানে কি এটা আনসার নয়, এটা খেয়াল করতে হবে। তার মানে মালিকানা সত্ত্বের অংশ নয় কোনটা? এটা মালিকানা সত্ত্বের অংশ, এটা অংশ, বাট এটা মালিকানা সত্ত্বের অংশ নয়, আর এটাই কি কারেক্ট আনসার, ঠিক আছে? সেই বিষয়টা খেয়াল করবো। আমরা পারা কোশ্চেন কখনোই ভুল করবো না, ঠিক আছে? পারা কোশ্চেন আমরা কখনোই ভুল করব না, বুঝতে পারছি তো? ওকে, তারপর দেখো আইএএস এর পূর্ণরূপ কি? প্রত্যেকে জানি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড।
ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, তোমাদের যেটা বারবার বলি গ্যাপটা মনে রাখবা, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল IFRS, এটার হচ্ছে বর্তমান নাম হচ্ছে IFRS, BFRS এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ্যাপের সাথে গ্যাসটা মনে রাখতে পারো, প্রিন্সিপালের জায়গায় এখানে হয়ে যাবে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তারপর দেখো সিএ মানে কি চার্টার্ড অ্যাকাউন্ট, এই যে আইসিএবি হচ্ছে ভাইয়া ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, ইনস্টিটিউট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। তারপর দেখো হ্যাঁ যদি আসে সিএমএ অর্থাৎ সিএমএ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, এগুলো একটু মনে রাখবা। বিএফআরএস বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, ইটিএ এটা ফার্স্ট আসছিল, ইটিএ মানে এটা ফার্স্ট আসছিল, আসতে পারে, এগুলো একটু মাথায় রাখবা। ওকে, তারপর দেখো আমরা পরে একটা কোশ্চেন সলভ করবো, এটা অনেক বড় একটা কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটাও অনেক সহজ। তোমাদের দুই একটা কোশ্চেন এই টাইপের সলভ করার রিজন একটাই, একটু বড় বড় কোশ্চেন। সেই রিজনটা কি জানো? রিজনটা হচ্ছে যাতে তোমার বড় কোশ্চেন আসলে তোমার ভিতরে ভয় কাজ না করে, ঠিক আছে। এখানে দেখো এখানে কি বলছে, এখানে বলছে বন্টনকৃত মুনাফার পরিমাণ কত, কি বলছে ভাই? বন্টনকৃত, কি বন্টনকৃত, তার মানে আমাদের যে এই যে কারবারের মোট মুনাফা দেওয়া আছে কত? 2 লাখ টাকা। মোট মুনাফা কত দেওয়া ভাই? 2 লাখ টাকা। আমরা জানি এই মোট মুনাফা থেকে আমরা বাদ দিব কি বলতো? খরচগুলো বাদ দিব। কোশ্চেন অংশের এই অংশের সিকিউ সলভ, সেখানে আমরা কি করি বলতো? সেখানে আমরা খরচগুলো বাদ দিয়ে দেই, তাই তো? তো দেখো ভালো করে দেখো, এখানে মূলধনের উপর সুদ আছে 10%, 80 আর 50, তার মানে 80,000 টাকার উপর আমার মূলধনের সুদ হচ্ছে 10% করলে 8,000, ঠিক আছে, এটা একটা খরচ। আর 50,000 টাকার উপর আবার 10% সুদ কত হয়? 5,000, তার মানে 8 5 কত? 13,000 টাকা মূলধনের সুদ, প্রারম্ভিক মূলধনের সুদ আমরা বাদ দিলাম। তারপর খেয়াল করো আর কি আছে, এখানে আছে অনু মাসিক বেতন পায় 1,000, তার মানে অনু মাসিক বেতন পায় 1,000 এক মাসে, তাহলে 12 মাসে কত পাবে? 12,000, তার মানে এটাও কি একটা খরচ প্রতিষ্ঠানের জন্য, এই খরচটা আমরা বাদ দিলাম। দেখো আরো কি খরচ আছে একটু পড়ো তো। হ্যাঁ, এখানে আছে পরিচালন খরচ হচ্ছে 70,000 টাকা এবং আনয়ন খরচ আছে 5,000 টাকা, তার মানে এখানে এই দুইটাও কি খরচ। তাহলে দেখো 12 13 কত? 12 আর 13 হচ্ছে 25, 25 25 50, সরি তাহলে 70 আর এখানে 5 75, আমরা 25 কেন লিখছি? তার মানে দেখো 75 আর 25 কত? 1 লাখ। আমরা মোট মুনাফা হচ্ছে এখানে দেওয়া আছে কত? 2 লাখ। এখান থেকে খরচগুলো বাদ দিয়ে দিলে আমরা বন্টনকৃত মুনাফা পেয়ে যাব কত টাকা? 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা বন্টন করতে হবে চুক্তি অনুসারে। তো আমাকে বলা নাই যে অনু কত পাবে, তনু কত পাবে, আমাকে বলছে হচ্ছে বন্টনকৃত মুনাফা কত হবে? 1 লাখ টাকা। দেখো কোশ্চেনটা অনেক 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 ইনফরমেশন, বাট এটা কিন্তু খুবই সহজ এবং খুবই ছোট ছিল। তার মানে বন্টন কিন্তু মনে হয় আমাকে বের করতে বলছে, ঠিক আছে ভাই। এগুলোর মধ্যে সমস্যা হয় আনসার করতে। দেখো এগুলোর মধ্যে সমস্যা হয় এটা তো বললে হবে না, তুমি যে আমি বুঝালাম তুমি বুঝতে পারছো না? বুঝো নাই? ইনিশিয়াল পাবলিক অফারিং, এনআর আফসার বলছে যে আইপিও কি? আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, তার মানে তুমি যখন কোম্পানি ব্যবসার ক্ষেত্রে শেয়ার বিক্রয় যে একটা প্রস্তাব পাও একদম প্রাথমিক ইনিশিয়ালি, সেটাই হচ্ছে আইপিও, ঠিক আছে। সেটা সবাই বুঝতে পারছি, এটা সবাই বুঝতে পারছি ভাইয়া আপুরা, ভাইজান আপুরা বলেন। এইগুলা হিসাব করতে করতে অর্ধেক টাইম জায়গা। এটা হচ্ছে দেখো যদি তুমি আগে থেকে একটা সাহস থাকে বা তুমি যদি সিকোয়েন্সটা জানো তাহলে সময় যাবে না, ঠিক আছে, এটা 100% শিওর। দেখো এটা সিম্পল ছিল যে তোমার বন্টনকৃত মুনাফা কত। একটা বিষয় জানো যে প্রারম্ভিক মূলধনের সুদ, বেতন, তারপর হচ্ছে কমিশন, এগুলো কিন্তু প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তার মানে আমাদের দেওয়া আছে মোট মুনাফা, এখান থেকে আমরা খরচগুলো বাদ দিব। দেখো প্রারম্ভিক মূলধনের সুদ আসছে এখানে 8,000, এখানে 5,000, কত হাজার? টোটাল 13,000। বেতন পায় 1 মাসে 1,000, 12 মাসে কত? 12,000, তো এটাও কি আমরা বাদ দিচ্ছি। এবং এখানে এক্সট্রা দুইটা খরচ আছে যেটা সচরাচর অংশীদার ব্যবসার ক্ষেত্রে বেশি পাই না আমরা সলভ করতে, বাট এখানে আছে এই 70,000 আর এখানে 75, তাহলে 1 লাখ টাকা, ঠিক আছে। আমার বন্টনকৃত মুনাফা 1 লাখ টাকা। ওকে, এবার আসো, এবার আমরা সহজ একটা কোশ্চেন সলভ করব। আমাদের সাকিব আহমেদ বলছে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ সাকিব, গ্রেট। ওকে, বাকিরাও আশা করি বুঝতে পারছো। দেখো অধিহারের পরিমাণ আর্থিক অবস্থা কোথায় দেখায়? অধিহারের পরিমাণ আমরা মালিকানা সত্ত্বের সাথে দেখাই, তাই না? মালিকানা সত্ত্বের সাথে দেখাই। অধিহার আমরা কি সঞ্চিত উদ্বৃত্ত নামক হিসাবে আমরা দেখাই কিন্তু মালিকানা সত্ত্বের সাথে। তার মানে এটা অবভিয়াসলি তোমাকে খেয়াল করতে হবে যেটা কোথায় যাবে, এটা হচ্ছে মালিকানা সত্ত্বের সাথে যাবে। ওকে, এবং শেয়ার অধিহারটা হচ্ছে একটা মূলধন জাতীয় আয়, একটা মূলধন জাতীয় আয়, এবং এই বিষয়টা আমরা কিন্তু অনেক ভালো করে ক্লিয়ার করছি। তারপর দেখো
পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? আমরা জানি পাবলিক লিমিটেড সর্বনিম্ন কয়জন বলে দাও? 7 জন। এবং সর্বোচ্চ কয়জন? শেয়ার দ্বারা সীমাবদ্ধ। কি দ্বারা? শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এবং প্রাইভেটে হচ্ছে কি বলতো? 2 এবং 50। প্রাইভেটে কত? 2 এবং 50। প্রাইভেটে কত ভাইয়া? 2 এবং 50। প্রাইভেটে কত বলতো? 2 এবং 50। প্রাইভেটে কত? 2 এবং 50। দেখো 1 3 1 5 1 15। এটার অনুপাত দেখেন, এটা হচ্ছে একদম সিম্পল। 3 5 15, এই তিনটা লসাগু করবা, যা হবে প্রত্যেকটা অনুপাতের সাথে এটা কি করবা? প্রত্যেকটার সাথে এটা গুণ করে দিবা, তাহলে হচ্ছে বের হয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে বের হয়ে যাবে। ওকে, সো পরেরটা দেখো, এটা বলছে হচ্ছে প্রতিষ্ঠানের কার্যকরী মূলধন কত? ভাই কার্যকরী মূলধন বের করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে জাস্ট চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে। তার মানে চলতি সম্পদ আমরা আগে বের করি। এই যে দেখো, দেনাদার কত আছে? 25। তারপর অগ্রিম প্রদান মানে অগ্রিম ব্যয়, এটা একটা সম্পদ 10, কত হয়? 35। তারপর দেখো আরো কি সম্পদ আছে? হ্যাঁ, সমাপনী মজুত পণ্য আছে 8, কত হয়? তার মানে সম্পদ কটা পাইলাম? একটা, দুইটা, তিনটা। তিনটা যোগ করলে আমার কত হয়? 43,000 টাকা। ঠিক আছে, কত হয়? 43। দেখো 25 10 35 আর 8 43। এবার দেখো দায় কয়টা আছে? চলতি দায় 5,000 8,000 13,000 আর আছে নাই। তার মানে 13,000 টাকা কি চলতি দায়? আমরা যদি চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দেই তাহলে পেয়ে যাবো কি বলতো? তাহলে পেয়ে যাবো হচ্ছে ভাইয়া পুরা কি পেয়ে যাবো? পেয়ে যাবো কার্যকরী মূলধন 30,000 টাকা। সবাই বুঝতে পারলাম? সবাই বুঝতে পারলাম? ইসরাফিল ইবনে কি আমার ভয়ে হচ্ছে কমেন্ট ডিলিট করে দেয়। আয় রে আয় ভাই, তোমার ভুল হোক সমস্যা না, আমি তো আছি। হ্যাঁ, সলভ করে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য, এত ভয় পায় কি হবে? সুমাইয়া বৈশাখী। সুমাইয়া হচ্ছে মনে হয় বৈশাখ মাসে জন্মগ্রহণ করছে, তাই না? পয়লা বৈশাখ, এই জন্য হচ্ছে তার নামের পাশে কি আছে? বৈশাখী। ওকে, সেটাই। আমার হচ্ছে একটা ফ্রেন্ড আছে ডিপার্টমেন্টে, তার নাম হচ্ছে আখি আলম বৈশাখী। ওকে, সো ভালো নাম, গ্রেট। ওকে, তারপর দেখো শেয়ার ইস্যু করা যেতে পারে কিভাবে? আমরা জানি কি জানি? আমরা জানি শেয়ার ইস্যু করা যেতে পারে 3 ভাবে। কয়ভাবে? 3 ভাবে। নাম্বার 1 সমান হারে, নাম্বার 2 অধিহার, নাম্বার 3 অবহার। সবার তো মনে আছে? তাহলে 1 2 3 তিনটাই কি কারেক্ট? 1 2 3 1 2 3 1 2 3 অবভিয়াসলি কারেক্ট, তাই না? ওকে, ও তার মানে ওখানে ভুল ছিল, অপশনে ভুল ছিল। এরকম ভুল এখানে না, তোমার কিন্তু পরীক্ষার বোর্ড কোশ্চেনে থাকতে পারে। সো এগুলো নিয়ে প্যারা নিও না, ঠিক আছে? সেগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো রিজন আমি দেখি না। তারপর দেখো লভ্যাংশ হিসাবে নগদ টাকার পরিবর্তে যে শেয়ার ইস্যু করা হয় তাকে কি বলে? এখানে অপশন নাই, অপশন ছাড়াই কি আমরা আজকে আনসার করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা জানি যে লভ্যাংশ হিসাবে নগদ টাকার পরিবর্তে ভাইয়া পুরা যেটা হচ্ছে দেওয়া হয় সেটা হচ্ছে কি বলতো? বোনাস শেয়ার, তাই না? নগদ টাকার পরিবর্তে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বোনাস শেয়ার। নগদ টাকার পরিবর্তে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বোনাস শেয়ার। সামিরা সিদ্দিক বলছে ইয়েস কারেক্ট। সো সেই কনফিডেন্স আছে সামিরা। সো পরীক্ষার হলে কি এরকম কনফিডেন্স থাকা লাগবে। আগে দেখবো যে তোমার যদি কনফিডেন্স থাকে, সেলফ কনফিডেন্স থাকে, তাহলে তুমি পৃথিবী জয় করতে পারবা। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো কনফিডেন্স থাকা লাগবে। আর কনফিডেন্স কখন আসবে? যখন তোমার বেসিক টেস্টিং থাকবে। ঠিক আছে, পড়াশোনা না করে কি কনফিডেন্স আসবে জীবনে? কখনোই না। বোনাস শেয়ার ডিটেলস আলোচনা করলাম না আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে? বেসিক অনেক বেশি ভালো করে আলোচনা করছি, ডিটেলস ভেঙে 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 আলোচনা করছি। কিন্তু আমরা আজকে কি করতেছি? জাস্ট টাচ দিয়ে যাচ্ছি। ওকে ওকে, আজকে কিন্তু আমরা টাচ দিয়ে যাচ্ছি। তারপর দেখো অংশীদারি চুক্তির অবর্তমানে একজন অংশীদার কি দাবি করতে পারে? ঋণের সুদ। এটা অনেক বলতেছি এবং এটা ইম্পর্টেন্ট, সুন্দর করে নোট করে ফেলো, চলে আসলে সুন্দর করে আনসার করে দিব। ঠিক আছে? ওকে ওকে ওকে, তারপরে দেখো আমরা পরেরটায় চলে যাব। কোনটি মোট মুনাফার শতকরা হার বাড়ায়? এটা ভালো করে খেয়াল করো। কি খেয়াল করবা? মোট মুনাফার শতকরা হার বাড়ায়। আমরা জানি বিক্রয় যত বেশি, তোমরা কি মার্কেটিং এ পড়ছো না? আমাদের এক কলেজ টিচার আমাদের পড়াতো, কি পড়াতো? যত বেশি বিক্রয় তত বেশি মুনাফা, যত বেশি বিক্রয় তত বেশি মুনাফা। ঠিক আছে, তার মানে বিক্রয় যত বেশি হবে মুনাফা কি হবে? তত বেশি হবে। বুঝতে পারলেন কিনা বলেন? তো দেখো এই মুনাফার হার কে বাড়াবে? বিক্রয় মূল্য যখন বাড়বে তখন মুনাফার হার বাড়বে, ক্রয় যখন বাড়বে মুনাফার হার তখন কমবে, তাই না? পারি তো? বুঝি তো সবাই? শোনো, তোমাদের হচ্ছে প্রবলেম নাই সামিয়া, অথি, মোমো, কারণ হচ্ছে তোমাদের কিন্তু দুইটা মিলাই পাস। ঠিক আছে, দুইটা মিলে হচ্ছে তোমাদের পাস। সো কোনো প্রবলেম নাই, কোনো প্যারাও নাই, জাস্ট হচ্ছে সেকেন্ড পেপার ভালো করে দাও তাহলে হবে। এই কোশ্চেনটা খুবই 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 সহজ, বাট এটা আমি মনে করি যে 50% স্টুডেন্ট এখানেই ভুল করবে। দেখি তো তোমরা পারো কিনা এটা। আই ওয়ান্ট টু সি
দেখি কে ক্যান্সেল করতে পারো। আমরা একসাথে কমপ্লিট করে দিব ক্লাসটি, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা সময় কিন্তু কম পাবো। আমরা রিয়েকশন দেই নাই যারা এখনো ফাঁকিবাজি করি, অ্যাটলিস্ট শেয়ারও না, মেনশনও না, জাস্ট রিয়েক্ট, এটাও যারা দেয় না দিয়ে আসি। তো দেখো এটা কে কে আনসার করছো, খ হবে, খ হবে। তার মানে আমাদের হারুন সাহেব হচ্ছে এতটা কনফিডেন্সলি বলছে যে খ হবেই, 29 বি হবে মেবি। সাকিব আহমেদ আমাদের সাকিব বলছে মেবি বি হবে। তো মেবি বললে তো হবে না, পরীক্ষার হলে কনফিউশন থাকলে হবে না। তো দেখো এখানে বলছে অংশীদারি কারবারের আয় নির্ধারণকালে নিচের কোনটি খরচ হিসাবে বিবেচিত হবে না। তো ভালো করে দেখো এখানে সবগুলাই খরচ, বিদ্যুৎ একটা খরচ, এটাও খরচ, এটাও খরচ, এটাও খরচ। এই যে দেখো আয়কর, আমরা তুমি বলো তো, বলো তো আয়কর এটা ধার্য করে কিসের উপরে? আয়ের উপরে। তার মানে আয়করটা কর ধার্য করে আয়ের উপরে। তো মনে রাখতে হবে অংশীদারি ব্যবসা এবং এক মালিকানা ব্যবসা এই দুটো হচ্ছে ব্যক্তি সত্তার প্রতিষ্ঠান। কি ভাইয়া? ব্যক্তি সত্তার প্রতিষ্ঠান। আর এই ব্যক্তি সত্তার প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি করা হয় না জানো? এই ব্যক্তি সত্তার প্রতিষ্ঠানের উপর কর ধার্য করতে হয় না। তার মানে এক মালিকানা ব্যবসা এবং হচ্ছে অংশীদারি ব্যবসা দুটোর উপরে আয়কর ধার্য করা হয় না। তারপর দেখো কোম্পানি ব্যবসা এবং যৌথ কোম্পানি ব্যবসা এবং সমবায় সমিতি এইগুলোর উপর কর ধার্য করা হয়। তার মানে এটা তো হচ্ছে ব্যক্তি সত্তার প্রতিষ্ঠান, এই জন্য এটাকে কোনো খরচ হিসাবে বিবেচনা করবে না। যারা যারা হচ্ছে আমরা খ নম্বর আনসার করছি, থ্যাংক ইউ সো মাচ, এবং স্পেশাল একটা গিফট আমার পক্ষ থেকে তোমাদের জন্য। সেটা কখন কিভাবে নিবে? যখন হচ্ছে আইসিসি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, ঠিক আছে, অ্যাডমিশন টেস্ট দিয়ে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে দেখা করবা যে ভাইয়া আমি কিন্তু একটা গিফট পাই আপনার কাছে। তখন হচ্ছে আমাদের ক্যাম্পাসের চা খাওয়াই দিব। কত টাকা জানো? 101 টাকার, 101 টাকার চা খাওয়াবো FBS এর। এবং তোমরা জানো যারা কমার্সের স্টুডেন্ট তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় পড়বে বলো তো? FBS, এটা হচ্ছে কি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, ঠিক আছে? এটা সামনে দিয়ে গেলে দেখবো তোমার হচ্ছে পড়তে মন চাবে যে হ্যাঁ আমি যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতে পারি। আমি যখন প্রথম দিন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরছি, মানে ভিজিট করার জন্য আসছি, আমি হচ্ছে অ্যাডমিশন আমি কোচিং করছি তোমার মোহাম্মদপুরে ছিলাম। তো ফার্স্ট যেদিন আসছি তখন হচ্ছে ক্যাম্পাসে ঢোকার পর সকালবেলা আসছি, তো এতটা ভালো লাগছে, এতটা ভালো লাগছে বলার মতো না। তখন খালি হাঁটছি আর মনে মনে বলতেছে আল্লাহ আমি যাতে চান্স পাই এই ক্যাম্পাসে, যাতে একজন পার্মানেন্ট স্টুডেন্ট হতে পারি। মানে এটাই হচ্ছে হাঁটছি আর বলছি, ঠিক আছে? IB এর সামনে দিয়ে মধুর ক্যান্টিন, ওখান দিয়ে ঢুকছিলাম, মানে সামাজিক বিজ্ঞান অনুষদ, তারপরে হচ্ছে মধুর ক্যান্টিন, তারপর হচ্ছে IB, তারপর ওখান দিয়ে আমাদের FBS এর সামনে আসছিলাম। তখন এটাই মনে মনে বলছিলাম, ঠিক আছে? সো মন থেকে তুমিও চাইলে কি অবশ্যই এটা পসিবল। সো আমরা যেটাই চাই মন থেকে, মানুষ যা চায় তাই সে পায়। তবে সেটার জন্য, সেটা পাওয়ার জন্য অবশ্যই তোমার কি করতে হবে? অবশ্যই পরিশ্রম করতে হবে। শ্রম সাধনা দুইটাই দরকার, তাই না? লক্ষ্য অর্জনের পথ সম্পর্কে আগে জানতে হবে, তারপর হচ্ছে শ্রম সাধনা দুইটাই লাগবে, তাহলেই হচ্ছে আলটিমেটলি পারা যাবে, ঠিক আছে? তারপর দেখো তরল সম্পদ হলো ব্যাংক জমা। কৃষ্ণ, কোনো প্যারা নাই, ঠিক আছে? আমরা হচ্ছে লাইভ ক্লাসে তোমাদের হচ্ছে PDF লিংক দিয়ে যাব আমি ক্লাস শেষ করার আগে। ওকে কৃষ্ণ, কোনো প্রবলেম নাই। দেখো তরল সম্পদ কি? আমরা জানি তরল সম্পদ হচ্ছে যে সম্পদটা যত তাড়াতাড়ি নগদ টাকায় রূপান্তর করা যায় সেটা তত ভালো তরল সম্পদ। বাট এই মজুদ পণ্য এবং অগ্রিম ব্যয় এই দুইটা কিন্তু তরল সম্পদ না। এই দুইটা হচ্ছে তরল সম্পদ না, এই দুইটি আইডেন্টিফাই করে ফেলো। মজুদ পণ্য এবং অগ্রিম খরচ এই দুইটা তরল সম্পদ না। মজুদ পণ্য এবং অগ্রিম খরচ এই দুইটা হচ্ছে, স্যার জলি শেষ করুন, মানে কি? এই দুটো কি তরল সম্পদ না? ভালো করে আইডেন্টিফাই করবা। কোন ধরনের শেয়ারের মূল্য নির্দিষ্ট সময় শেষে ফেরত যোগ্য? আমরা নির্দিষ্ট সময় শেষে ফেরত দিতে পারি কোনটা বলো তো? এক্সামিনার মানে পরীক্ষক, এক্সামিনি মানে পরীক্ষার্থী। তোমরা হচ্ছে এক্সামিনি, যারা হচ্ছে তোমাদের গার্ড করে বা গার্ড দেয় তারা হচ্ছে
এটা হচ্ছে সাধারণ শেয়ার, যারা অগ্রাধিকার শেয়ার দিচ্ছে তারা প্রত্যেকেই ভুল করছি, ঠিক আছে। এটা হচ্ছে সাধারণ শেয়ার, নির্দিষ্ট সময় শেষে ফেরতযোগ্য হচ্ছে সাধারণ শেয়ার, ঠিক আছে। তারপর দেখো একটু অংশীদারি কারবারের অবসায়নের ক্ষেত্রে কারবারের নগদাত্ব কিভাবে বন্টন করা হয়, খুব ভালো করে আমরা এটা পড়াইছিলাম যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, আমরা চুক্তি অনুসারে মূলধন বন্টন করব মুনাফা, বাট যদি চুক্তি দেওয়া না থাকে তাহলে আমরা মুনাফা বন্টন করব কিভাবে, সমান হারে। আর যখন ব্যবসাটা কি হবে, ব্যবসাটা যখন ব্যানিশ হয়ে যাবে তখন আমরা কি করব, আমরা হচ্ছে মূলধন ব্যালেন্সের ভিত্তিতে, মূলধন ব্যালেন্সের ভিত্তিতে আমরা কি করব বলতো, তখন আমরা মূলধন ব্যালেন্সের ভিত্তিতে হচ্ছে এই মুনাফাটা বন্টন করব। 3টা পয়েন্ট যাতে মাথায় থাকে এবং 3টা পয়েন্ট যাতে সবার মনে থাকে, ঠিক আছে, সবার যাতে মনে থাকে। ওকে, আলহামদুলিল্লাহ যা আছে। তারপর দেখো মজুদের পরিমাণ, কিসের পরিমাণ, সমাপনী মজুদের পরিমাণ বের করতে বলছে। তো আমরা এবার কিন্তু বিক্রয় থেকে বাদ দিলে হচ্ছে না। এবার দেখো আমাদের প্রারম্ভিক মজুদ আছে কত, 15। এই প্রারম্ভিক মজুদের সাথে আমরা যোগ করবো ক্রয়, কত আছে ভাইয়া, 60। তার মানে 60 আর 15 কত, 70, 75। এই 75,000 টাকা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, যেটা পাইলাম এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখান থেকে বিক্রয়ের উপর মুনাফা 25%। আমার কি বিক্রয় দেওয়া আছে, হ্যাঁ বিক্রয়ের উপর মুনাফা দেওয়া আছে এবং বিক্রয় দেওয়া আছে কত, 25। তার মানে সরাসরি এখান থেকে 25% মুনাফা বের করলে আমার 10% হয় 5,000, 20% 10,000, 5% অর্ধেক, তাহলে 12,500। এই 12,500 টাকা হচ্ছে তোমার মুনাফা। এটা কি বলতো, এটা হচ্ছে মুনাফা, 12,500 টাকা হচ্ছে মুনাফা, ঠিক আছে। তার মানে 12,500 টাকা তোমার মুনাফা। ওকে, আমরা এখানে একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আমরা মুনাফা তো বাদ দিব না, আমরা আমাদের লাগবে কি সমাপনী মজুত পণ্য বের করতে বিক্রিত পণ্যের ব্যয়। তো দেখো আমার বিক্রয় দেওয়া আছে কত, বিক্রয় দেওয়া আছে 50, বিক্রয় দেওয়া আছে 50, আমি মুনাফা পাইলাম কত, মুনাফা পাইলাম হচ্ছে 12,500। তার মানে মুনাফা পেলাম 12,500, বাদ দিলে আমার 37,500 টাকা। এই 37,500 টাকা হচ্ছে কি বলতো, বিক্রিত পণ্যের ব্যয়। এবার এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমি পাবো হচ্ছে সমাপনী মজুত পণ্য 37,500। সমাপনী মজুত পণ্য পেয়ে গেলাম 37,500, বুঝতে পারছি সবাই। 37,500 হচ্ছে সমাপনী মজুত পণ্য। কিছু দেখা যাচ্ছে না, ওকে আবার আসতেছি, স্ক্রিন দেখা যাচ্ছে না, ওয়েট জাস্ট এ মিনিট, আমরা এখনই হচ্ছে ব্যাক করব, সমস্যা নাই। রেইনবো, রেইনবো, সো রেইনবো চলে আসছে তাই না, সমস্যা নাই। তোমাদের কোশ্চেন থাকলে সেটা আস্ক করো, আমরা এখনই ব্যাক করতেছি, কোনো প্রবলেম নাই। আরে ভাই কিছু হয় নাই রে, সোহেল ভাই কই, ভাই সোহেল ভাই ঠিক করো কি, হ্যাঁ ডাকো তো দ্রুত, ও আমার ওকে। সো তোমাদের হচ্ছে কোশ্চেন থাকলে সেটা করতে পারো, সাথে সাথে আমরা আনসার দিব। দেখি একটু ইউটিউবের কি অবস্থা। আচ্ছা এখনই চলে আসবে, যেগুলো আমরা পড়ালাম দিয়ে একটু রিভিশন করতে থাকো হালকা পাতলা। এখানে ক্লাস দিলেই তো ঝামেলা। রেইনবো অফ রাখছি, আছে $65। ওকে, সো যেখানে ছিলাম সমাপনী মজুত পণ্য,
ঠিক আছে। সো এই ম্যাথগুলো কিন্তু অনেক অনেক বেশি কঠিন মনে হবে তোমার কাছে, বাট হচ্ছে যদি তুমি সিকোয়েন্স জানো তাহলে কোনো প্রবলেম হবে না। সো এটা সবাই বুঝতে পারছি কিনা? সো ইউটিউবে সবাই বলছে ভাই কই ক্লাস কি শেষ, দেখা যায় না কেন? ভাই সবাই জানো যে প্রবলেমটা মানে হচ্ছে মাঝে মাঝে, তারপর এত বলার আমি কোনো রিজন দেখছি না। ঠিক আছে, আমরা তো যদি প্রবলেম হয় 2-1 মিনিটের মধ্যেই হচ্ছে আবার চলে আসি। ইউটিউব অনেকে বলছে বুঝি নাই। সো দেখো এখানে হচ্ছে শুরুতে আমরা বের করব বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ঠিক আছে, তো এখানে দেখো মজুত মাল আছে 15,000, ক্রয় আছে 60, পেয়ে গেলাম 75,000। এবার ভালো করে খেয়াল করো, এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই তাহলে পাবো সমাপনী মজুত পণ্য। এখন কোশ্চেনে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই, আমার ক্যালকুলেশন করতে হবে। তো এখানে কি দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে 50 এবং বিক্রয়ের উপর মুনাফার হার আছে কত, 25। তার মানে বিক্রয় থেকে যদি আমি মুনাফার হার 25% বের করে ফেলি তাহলে কি ভাইয়া, তাহলে হচ্ছে আমার মুনাফা বের করে ফেলতে পারলে আমরা বিক্রিত পণ্যের বের করতে পারবো। তাহলে দেখো বিক্রয়ের উপর সরাসরি মুনাফা দেওয়া আছে 25%, করলে 12,500 টাকা আমার মুনাফা। এখন বিক্রয় থেকে মুনাফা বাদ দিয়ে দিলে পাবো বিক্রিত পণ্যের ব্যয়। তার মানে আমরা পেয়ে গেলাম বিক্রিত পণ্যের ব্যয় কত, 37,500। 75,000 থেকে মানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে সমাপনী মজুত পণ্য। আমি সূত্রগুলো সেই শুরু থেকেই লিখে দিছি, বারবার করে লিখে দিছি, এবং যারা হচ্ছে এই সূত্রগুলো দেখছো তাদের জন্য অনেক ইজি হবে, বাট যারা হচ্ছে এই সূত্রগুলো দেখো নাই তোমাদের জন্য কিন্তু অনেক বেশি টাফ মনে হবে। ঠিক আছে, সো বি কেয়ারফুল, এই সূত্রগুলো বারবার দেখতে হবে এবং ম্যাথ প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ তুমি পারবে না বা বুঝবেও না। ঠিক আছে, ওকে। তারপরে দেখো কার্যকরী মূলধন নির্ণয় হয় চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তারপরে দেখো তাৎক্ষণিক মজুত পণ্যের পরিমাণ জানার পদ্ধতি কোনটা? তাৎক্ষণিক পদ্ধতি কোনটা বলো তো? তাৎক্ষণিক পদ্ধতি কোনটা? মজুত পণ্যের পরিমাণ জানার তাৎক্ষণিক পদ্ধতি হচ্ছে কোনটা, এটা আমরা এখন জানবো। ওকে, তার মানে আমরা জানি যে তাৎক্ষণিক মজুত পণ্যের পরিমাণ জানা যায় নিত্য মজুত পদ্ধতিতে, কারণ এটা হচ্ছে সাথে সাথে আমরা জানতে পারি। আর কালান্তিকে হচ্ছে হিসাবকাল শেষে গিয়ে আমরা জানতে পারি। কখন? হিসাবকাল শেষে গিয়ে আমরা জানতে পারি। কখন? হিসাবকাল শেষে গিয়ে আমরা জানতে পারি। ওকে, তারপরে চলে আসো, অংশীদারদের মূলধন যেখানে স্থায়ী থাকে, এটা মনে রাখবা, স্থির পদ্ধতি অথবা স্থায়ী পদ্ধতিতে মূলধন এখানে সবসময় একটা এক্সট্রা হিসাব চলে আসে, সেটা হচ্ছে চলতি হিসাব। সেটা কি হিসাব ভাইয়া? সেটা হচ্ছে চলতি হিসাব। সেটা কি হিসাব? সেটা হচ্ছে চলতি হিসাব। ঠিক আছে, সেটা হচ্ছে চলতি হিসাব। এটা হচ্ছে চলতি হিসাব চলে আসবে, এবং এই হিসাবটার মাধ্যমে কি করতে হবে তোমাকে? এটা হচ্ছে কি চলতি হিসাব, বুঝতে পারছি? ওকে, তারপরে দেখো বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় অপেক্ষা বেশি হলে। এখন দেখো বিক্রিত পণ্যের ব্যয়টা যখন বিক্রয় অপেক্ষা বেশি হয়ে যাবে, এই বিক্রিত পণ্যের ব্যয় যখন বিক্রয় অপেক্ষা মানে বিক্রয় যখন বেশি হয়ে যাবে, বিক্রয় যখন হচ্ছে বিক্রয় থেকে যখন বিক্রিত পণ্যের ব্যয় বেশি হয়ে যাবে তখন কি আমার লস হয়ে যাবে, তখন কি হবে? ক্ষতি হবে বা লোকসান হবে। আর সেটা হচ্ছে মোট লাভ বা মোট ক্ষতি, বিকজ আমাদের প্রথম পার্ট হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় এবং বিক্রয়, এই পার্টটা হচ্ছে মূলত মোট লাভ বের করার একটা পার্ট। ক্লিয়ার? এটা হচ্ছে মোট লাভ বের করার একটা পার্ট, তার মানে এটা হচ্ছে মোট লাভ। তো ভালো করে খেয়াল করবা, বি কেয়ারফুল। সেটা হচ্ছে এই যে নিট লাভ আছে, নিট ক্ষতি আছে, মোট লাভ মোট ক্ষতি। এখন তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না যে কোনটা হবে অ্যাকচুয়ালি। তার মানে বুঝতে হবে যে বিক্রয়ের পার্টটা কি, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পাবো মোট লাভ। সেখান থেকে পরিচালন আয় এবং ব্যয়, অপরিচালন আয় এবং ব্যয়, এগুলো সংশোধন করার পর, সমন্বয় করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে নিট লাভ। সো এই জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করতে হবে। তারপরে দেখো বাংলাদেশে প্রচলিত অংশীদারি আইন কত সালের? কত সালের? 1932 সালের। ঠিক আছে, 1932 সালের। ওকে, তারপরে দেখো আমরা হচ্ছে এবার একটা শেয়ারের ম্যাথ সলভ করতে যাচ্ছি, এবং সেটা হচ্ছে শেয়ার অবহারের পরিমাণ কত টাকা। ঠিক আছে, এটা হচ্ছে শেয়ার অবহারের পরিমাণ কত টাকা, ভালো করে খেয়াল করো। এখানে শেয়ারের মূল্য 10 টাকা করে এবং শেয়ার অবহার কত, 10%। তাহলে 10 টাকা মূল্য, অবহার হচ্ছে 10%, তাহলে অবহারের পরিমাণ হয় 1 টাকা। শেয়ার অবহার কত হয় ভাইয়া? শেয়ার অবহার হচ্ছে 1 টাকা। কত হলো? 1 টাকা। ঠিক আছে, এবার দেখো বলছে শেয়ার অবহারের পরিমাণ কত। এখন ইস্যু করছে কত, এখানে 1,50,000 শেয়ার এবং প্রত্যেকটার মূল্য 1 টাকা, তাহলে টোটাল শেয়ার অবহারের পরিমাণ কত হয়? 1,50,000। কত হয়? 1,50,000। সবাই বুঝতে পারছি? কত হলো? 1,50,000। এগুলো কি? এগুলো কি
যেটা আমরা করতেছি, সলভ করতেছি, এগুলো কি ম্যাথ না? হ্যাঁ, এগুলো কি ম্যাথ না? ওকে, সো তারপরে আমরা দেখব হচ্ছে শেয়ার অবহারের ফলে কোম্পানির কি হয়। ওকে, সো দেখো শেয়ার অবহার এটা হচ্ছে আমরা জানি একটা ভুয়া সম্পদ। শেয়ার অবহারের আরেকটা নাম কি বলতো? শেয়ার অবহার বা বাট্টা। শেয়ার অবহার বা বাট্টা এটা হচ্ছে একটা অলীক সম্পদ। এটা কি বলতো? একটা অলীক, মিথ্যা বা ভুয়া সম্পদ। অলীক, মিথ্যা বা কাল্পনিক বা ভুয়া সম্পদ, ঠিক আছে। আর এটা দেখানো হয় এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ক্ষতি। এটাকে একটা মূলধন জাতীয় ক্ষতি, তার মানে এটা দেখানো হয় স্থায়ী সম্পদের, এটা দেখানো হয় আর্থিক অবস্থার বিভিন্ন সম্পদ পাশে। কোথায় এটা দেখানো হয়? আর্থিক অবস্থার বিভিন্ন সম্পদ পাশে, তার মানে এটা হচ্ছে মূলধন জাতীয় ক্ষতিটা বৃদ্ধি করে, ঠিক আছে। তার মানে কি 2 নাম্বারটা, শুধু 2 নাম্বারটা কারেক্ট আনসার, খ। বুঝতে পারছি তাহলে কি শুধুমাত্র খ নাম্বারটা কারেক্ট হবে? খ নাম্বারটা কারেক্ট হবে শুধুমাত্র, ঠিক আছে। মেহজামিন শারমিন মৌ বলছে আবার বুঝান কোনটা, একটু সাথে সাথে বললে একটু ভালো হয়। কারণ হচ্ছে এখন আমরা যেটা করব তোমাদেরকে কিন্তু জাস্ট টাচ দিয়ে যাচ্ছি, এবং তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রত্যেকটা কোশ্চেনের সাথে একদম ডিটেলস যতটুকু পারি আলোচনা করার, ঠিক আছে। ওকে, সো তারপরে দেখো অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? এটা কি এমন কোন স্টুডেন্ট আসি, এমন কোন বান্দা এখানে আসি যে হচ্ছে এই কোশ্চেনটার কারেক্ট আনসার দিতে পারবো না? আসি? কেউ আসি? কেউ নাই মনে হয়। যে আমরা জানি সেই ছোটবেলা থেকে 9-10 থেকে পড়তেছি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, কন্ট্রাক্ট, 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 ডিড, তাই না? সেই বিষয়গুলো তো সবাই জানি, ইউটিউবে যারা আছি। ওকে, সো এটা তাহলে হবে বি নাম্বার, চুক্তি। চুক্তিটা হচ্ছে কি তোমার কারেক্ট আনসার। তারপর দেখো নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় কারা? নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় হচ্ছে অগ্রাধিকার শেয়ার মালিকরা। গতকালকে এটা আমরা ডিটেলস আলোচনা করছি। কারণ হচ্ছে অগ্রাধিকার শেয়ার মালিক একটা পার্সেন্টেজ হারে কি পায় বলতো? একটা পার্সেন্টেজ হারে লভ্যাংশ পায়। অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দেওয়ার পর প্রতিষ্ঠানে যতটুকু থাকে এইটুকু হচ্ছে কারা পায়? এইটুকু পায় হচ্ছে কারা বলতো? এইটুকু পায় হচ্ছে তোমার সাধারণ শেয়ার হোল্ডাররা, ঠিক আছে। যতটুকু থাকে ততটুকু পায় হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা। সবাই বুঝতে পারছি? তার মানে এটা বুঝতে হবে যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি দায় থাকে, পাওনাদার থাকে, তাদেরকে পরিশোধ করতে হবে আগে। পরিশোধ করে দেওয়ার পর তারপর হচ্ছে শেষে গিয়ে ধরো লভ্যাংশ যতটুকু থাকে তা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা পাবে। এখন যদি হচ্ছে প্রতিষ্ঠান অনেক বেশি লাভ হয় তাহলে তারাও লাভবান হবে, বাট যদি হচ্ছে প্রতিষ্ঠান লস হয়ে যায় সেটাও তাদেরকে কি করতে হবে? ভোগ করতে হবে। তার মানে অবশ্যই সাধারণ শেয়ার হোল্ডাররা কিন্তু পুরোপুরি রিস্কের মধ্যে থাকে, হ্যাঁ, যা তাদের হচ্ছে প্রতিষ্ঠানে বেশি লাভ হলে পাবে। আর যদি হচ্ছে পাওনাদার বা অগ্রাধিকার শেয়ার মালিকদের দেওয়ার পর যদি কিছুই না থাকে তাহলে কিন্তু সেটা তাদেরকে মেনে নিতে হবে, ঠিক আছে। তার মানে তোমাদের নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় হচ্ছে অগ্রাধিকার শেয়ার মালিকরা বা শেয়ার হোল্ডাররা, এটা আমরা খুব ভালো করেই জানি। এটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। ওকে, সো কমেন্ট করতে লেট করেন। কখন লেট করলাম ভাইজান? কখন লেট করলাম বলেন? এখন কি আমি এখানে ক্লাস করতেছে 160 প্লাস, হ্যাঁ, বা শুরুতে 200 জনের মতো, এখন এত স্টুডেন্ট যদি কমেন্ট পড়ি তখন আপনাদের আমি কখনোই পড়াবো? বলেন কখন পড়াবো? বলো কখন পড়াবো? আমরা একবার শেষ করবো তারপর নামাজ পড়বো। ওকে, কারণ হচ্ছে তুমি এখানে অনেক বেশি সময় পাবা না কিন্তু। দেখো বোনাস শেয়ার ইস্যু করলে কোম্পানি কি হবে? বোনাস শেয়ার ইস্যু করলে কোম্পানির শেয়ার সংখ্যা বৃদ্ধি পাবে এবং সঞ্চিত তহবিল কমে যাবে। কারণ হচ্ছে আমরা এই জমাকৃত মুনাফা থেকে কিন্তু মূলত বোনাস শেয়ার দেই। তো আমার এই জমাকৃত মুনাফা নামক এই সঞ্চিতিটা কমে যাবে এবং শেয়ার কি করবে? বৃদ্ধি পাবে। তার মানে 1 এবং 3 এই দুটো হচ্ছে কারেক্ট আনসার। 1 এবং 3 হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। 1 এবং 3 হচ্ছে কারেক্ট আনসার। তারপর দেখো বিনামূল্যে পণ্য বিতরণ করলে কি হয়? ভালো করে খেয়াল করো। বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমার কি হচ্ছে? বিজ্ঞাপন। কি হচ্ছে ভাইয়া? বিজ্ঞাপন হিসাব ডেবিট হচ্ছে, ঠিক আছে। এবং যেহেতু পণ্য ক্রয় করছি, পণ্য দিয়ে দিচ্ছি ভাই, পণ্য দিয়ে দিচ্ছি, তার মানে কি পণ্য চলে গেছে, তাহলে কি হবে? ক্রয় হিসাব। তাহলে কি হবে? ক্রয় হিসাব। ক্রয় হিসাব হয়ে যাবে ক্রেডিট। তাহলে কি হয়ে যাবে? ক্রয় হিসাব হয়ে যাবে ক্রেডিট। হ্যাঁ, অবশ্যই অবশ্যই তার আগেই শেষ করে দিব, ঠিক আছে। তার মানে হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং হচ্ছে ক্রয় হিসাব ক্রেডিট। তার মানে বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পাবে এবং ক্রয়টা কি করবে? হ্রাস পাবে। বুঝতে পারছি তো? সবাই বুঝতে পারছি তো? ওকে গ্রেট। যারা যারা আনসার করতেছি, এই যে মেঘ কন্যা
চলে গেছিল বললো, এখন আবার চলে আসে না। ওকে মেক। সো আফসিন আক্তার, তারপর সাদিয়া আশরাফ, লিপি, আমাদের শরীফ এখনো আছে না? শরীফ শরীফ কিন্তু সেই শুরুর স্টুডেন্ট আমাদের, একদম এইচএসসির কলেজে ভর্তি হওয়ার পর থেকে আমাদের সাথে আছে। ওকে, তারপর আসো, চুক্তির অবর্তমানে অংশীদাররা নিচের কোনটি দাবি করতে পারে? ঠিক আছে, তার মানে চুক্তির অবর্তমানে দাবি করতে পারে ঋণের সুদ কত পার্সেন্ট হারে? 6% হারে। কত পার্সেন্ট হারে? 6% হারে। ক্লিয়ার? তারপরে আমরা দেখবো আরেকটা কোশ্চেন, নিট বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয়, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? নিট বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয়, এই দুইটার মধ্যে পার্থক্য কি, এটা আমরা জানবো। এখন দেখো নিট বিক্রয় কত বা বিক্রিত পণ্যের ব্যয় কত, এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে কি বলতো? মুনাফা। কোন মুনাফা? মোট মুনাফা। ঠিক আছে, কোন মুনাফা হবে? মোট মুনাফা। ক্লিয়ার? কোন মুনাফা হবে? মোট মুনাফা। তারপর আমরা দেখবো অগ্রিম খরচ। ভাইয়া অগ্রিম খরচ, তোমার মানে খরচ হয় নাই এখনো, হ্যাঁ তোমার কোনো খরচ হয় নাই, অগ্রিম খরচ বা ব্যয়, তোমার কোনো খরচ হয় নাই, বাট তুমি কি করছো? আগেই টাকা দিয়ে রাখছো, তার মানে এটা কি তোমার জন্য একটা সম্পদ না? তার মানে অগ্রিম ব্যয় বা খরচ হচ্ছে একটা সম্পদ। কি সম্পদ? চলতি সম্পদ। কি সম্পদ? চলতি সম্পদ। কি সম্পদ? চলতি সম্পদ। বুঝতে পারছি? ওকে, তারপরে দেখো চুক্তির অবর্তমানে একই 6%, তার মানে এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে। হ্যাঁ, তারপরে দেখো বাজার মূল্য নিম্নগামী হলে কোন পদ্ধতি অধিক কার্যকর? বাজার মূল্য কোনগামী? নিম্নগামী। কি গামী? নিম্নগামী। এটা কিন্তু মুদ্রা সংকোচন। মনে করো 15 টাকা, 10 টাকা, 8 টাকা, 5 টাকা, এই যে কমতেছে মূল্য। এখন আমরা জানি ফিফো মেথডে প্রথম গুলা দিয়া নির্ণয় করা হয় বিক্রিত পণ্যের ব্যয়, এবং ফিফো মেথডে শেষের গুলা দিয়ে নির্ণয় করা হয় সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য। ক্লিয়ার? তার মানে আমরা জানি সমাপনী মজুদ পণ্যের মূল্য কম দেখানো ভালো। তো দেখো আমাদের ফিফো মেথডে হচ্ছে সমাপনী মজুদ পণ্যের মূল্য কম দেখানো হয়, আর মুদ্রা সংকোচনের সময় ফিফো মেথডে কি করা হয়? সমাপনী মজুদ পণ্যের মূল্য কম দেখানো হয়। তার মানে এই সমাপনী মজুদ পণ্যের মূল্য ফিফো পদ্ধতিতে কম দেখাইছে, বাট লিফোতে কিন্তু বেশি দেখাবে। এই জন্য কোনটা ভালো? কমটা নেওয়া ভালো। কোন মেথডটা তাহলে কার্যকরী? ফিফো। আর যদি হয় মালের মূল্য উচ্চগামী অথবা মুদ্রাস্ফীতি, তখন তাহলে কোনটা ভালো হবে? তখন তাহলে কিন্তু ভালো হবে ভাইয়া, তখন কিন্তু তাহলে ভালো হবে লিফো। ঠিক আছে, মুদ্রা সংকোচন বা নিম্নগামী হলে ফিফো, আর মুদ্রা স্ফীতি বা উচ্চগামী হলে লিফো। এবং কেন, এটা ডিটেলস আলোচনা করলাম আমরা। ঠিক আছে, কেন এবং সেটা আমরা ডিটেলস আলোচনা করলাম। কারণ হচ্ছে ফিফো পদ্ধতিতে প্রথমগুলো দ্বারা বিক্রিত পণ্যের ব্যয় এবং শেষেরগুলো দিয়ে সমাপনী মজুদ পণ্য। ক্লিয়ার? তার মানে শেষেরগুলো দিয়ে তোমার সমাপনী মজুদ পণ্য নির্ণয় করছে, তো ফিফো মেথডে সমাপনী মজুদ পণ্য কম, বাট লিফো মেথডে কিন্তু প্রথম গুলা দিয়ে সমাপনী মজুদ পণ্য বের করবে। তাহলে কি বেশি? কোনটা ভালো? কোনটা নেওয়া ভালো না? বাজার মূল্য ক্রয় মূল্যের মধ্যে তাহলে হচ্ছে ফিফো হবে। ঠিক আছে, তাহলে কি হবে? ফিফো হবে। তাহলে কি হবে? ফিফো। এবার দেখো বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতটা কি ভাই? বিক্রয় ফেরতটা কি বলতো? বিক্রয় ফেরত যেটা বিক্রয়কে কমাই দেয়। বিক্রয় ফেরত এটা কি করে? এটা হচ্ছে বিক্রয়কে কমাই দেয়। বিক্রয় ফেরত এটা হচ্ছে কি? বিক্রয়কে কমাই দেয়। তার মানে বিক্রয়কে যে কমাই দেয় সে কি বলতো? সে হচ্ছে বিপরীত আয়। এই বিক্রয়টা হচ্ছে একটা আয় ছিল, বিক্রয় ফেরত যেহেতু বিক্রয়কে কমাই দিচ্ছে, এটা হচ্ছে একটা বিপরীত আয়। ক্লিয়ার? প্রত্যেকেই বুঝতে পারছি? এটা তাহলে হচ্ছে কি? একটা আয়। এটা হচ্ছে তাহলে একটা আয়। বুঝতে পারছি? এটা হচ্ছে তাহলে আয়। কোনটি অস্পর্শনীয় সম্পদ? এটা এমন কোন বান্দা নাই যে সে পারবে না, সবাই পারবে আশা করি। একটু দেখি তো। সবাই এটা আনসার করো। কতদিনের মধ্যে? সবাই হচ্ছে অস্পর্শনীয় সম্পদ, অনেকে হচ্ছে গ নাম্বার আনসার করতেছে। এটা কতটা হাস্যকর দেখো।
অস্পর্শনীয় সম্পদ, এটা যদি এখনো তোমরা ভুল করো ভাই, এটা মেনে নেওয়া যায় না কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। শেয়ার আবেদনের টাকা কতদিনের মধ্যে ফেরত দিতে হয়? কতদিন? 190 দিনের মধ্যে, 190 দিনের মধ্যে হচ্ছে ফেরত দিতে হবে শেয়ার আবেদনের টাকা। তো দেখো অস্পর্শনীয় সম্পদ কি ভাইয়া, এটা কতবার পড়ালাম আমরা, এবং এটা থেকে কিন্তু একটা কোশ্চেন আসে যে সম্পদটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু অর্থনৈতিক মূল্য আছে, সেটাকে অস্পর্শনীয় সম্পদ। যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থস্বত্ব, এগুলো পড়ছি না আমরা। তার মানে কপিরাইট, এইগুলো হচ্ছে তোমার কি বলতো, এগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। তার মানে এখানে একটাই আছে, সুনামটা, এটা। তার মানে এই কোশ্চেনটা আমরা যারা ভুল করছি ভাই, এটা হচ্ছে মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যায় বলো, কারণ এই কোশ্চেনটা আমরা কেউ ভুল করবো না এমন জানি, কারণ হচ্ছে অনেক আগে থেকে তো আমরা এগুলো প্র্যাকটিস করতেছি। তো তারপর হচ্ছে ভুল কেন করি আমরা, কেন করব? ওকে, তারপর দেখো আমরা দ্রুত যাব এখন। এখানে যে কোশ্চেনটা আছে, সমাপনী মজুত পণ্যের মূল্য 40 এবং বাজার মূল্য হচ্ছে 50। তোমরা ভালো করে জানো সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটাকে আমরা বিবেচনা করি সব সময়। এটা ক্রয় মূল্য হোক, বাজার মূল্য হোক, আর এটা কোন নীতি অনুসারে? রক্ষণশীলতা। এটা কোন নীতি অনুসারে? এটা হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুসারে। এটা কোন নীতি অনুসারে? রক্ষণশীলতা নীতি। ভাই, রক্ষণশীলতা নীতি অনুসারে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটাকে আমরা বিবেচনা করি। তাহলে কত হবে বলো তো? সমাপনী মজুত পণ্যের মূল্য 40,000 টাকা। কত হবে ভাইয়া পুরা? 40,000 টাকা। এই তো রুকু সবার আগে আনসার করছে 40,000 টাকা। আমাদের অনিকা অনু, তো সেও হচ্ছে আনসার করতেছি। ও কিন্তু বর্তমানে হচ্ছে আইসিসি 25, ঠিক আছে। তারপর তোমাদের সাথে ক্লাস করতেছে। ওর মতো স্বপ্ন থাকতে হবে, আগে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখতে হবে, যেটা অনু দেখে। তো দেখো এটা শেষ। তারপর দেখো এখানে আছে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের কোন নীতি অনুসরণ করা হয়েছে? কোনটা বলো তো? অনুসরণ করা হয়েছে রক্ষণশীলতা নীতি অনুসারে। আর এই রক্ষণশীলতা নীতি কি করে জানো? এই রক্ষণশীলতা নীতি সব সময় সে হচ্ছে লাভ না খুঁজে, খরচ খুঁজে, ব্যয় খুঁজে, সে হচ্ছে বেশিটাকে না নিয়ে কমটাকে নেয়। যেখানে লস আছে সেখানে রক্ষণশীলতা নীতি আছে। বুঝতে পারছো? যেখানে লস হবে সেখানে হচ্ছে রক্ষণশীলতা নীতি আছে। তারপর দেখো ব্যবসা সংগঠনের নিট লাভ কি নির্দেশ করে? আমরা জানি নিট লাভ হচ্ছে একটা অভ্যন্তরীণ দায় নির্দেশ করে। কি নির্দেশ করে ভাই আপুরা? একটা দায় নির্দেশ করে। নিট লাভ হচ্ছে একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দায় নির্দেশ করে, ঠিক আছে সজীব? ওকে, তারপরে আমরা দেখব হচ্ছে কোনটি তারল্য অনুপাত নয়। ভালো করে খেয়াল করো, তারল্য অনুপাত কোনগুলো বলো তো? এই যে চলতি অনুপাত, চলতি অনুপাত, এইগুলো মনে রাখবা কোনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। চলতি অনুপাত, তারপরে হচ্ছে তরল অনুপাত, তরল, তড়িৎ, অগ্নি পরীক্ষা, এগুলো পড়ছো না? তারপর হচ্ছে ধরো কার্যকরী মূলধন অনুপাত, এইগুলো হচ্ছে চলতি অনুপাত, ঠিক আছে। এইগুলো হচ্ছে চলতি অনুপাত, এগুলো কি বলতো? চলতি অনুপাত। তাহলে কোনটা হবে? কোনটা হবে? কোনটি তারল্য অনুপাত নয়? তার মানে এটা তারল্য অনুপাত, এটা তারল্য অনুপাত, এটাও তারল্য অনুপাত। সম্পদ টার্ন ওভার। এই টার্ন ওভারের বাংলা কি বলতো? টার্ন ওভারের বাংলা হচ্ছে আবর্তন। টার্ন ওভারের বাংলা হচ্ছে কি? আবর্তন। এই টার্ন ওভারের বাংলা কি বলতো? এই টার্ন ওভারের বাংলা কি বলতো? আবর্তন। এই টার্ন ওভারের বাংলা হচ্ছে আবর্তন। বুঝতে পারছি? এই টার্ন ওভারের বাংলা হচ্ছে আবর্তন। সবাই ক্লিয়ার? টার্ন ওভারের বাংলা হচ্ছে আবর্তন। পরীক্ষার হলে গিয়ে দেখবা যে চলে আসছে খ নাম্বারে আর্থিক বিশ্লেষণে যে টার্ন ওভার অনুপাত নির্ণয় করো। এখন মনে মনে ভাববা যে ভাইয়া আর ভুল উত্তর দিব না। সদীপ আগেটা কি বলছিল? আমি এই জন্য আমি তোমার নাম এমনিতে মেনশন করলাম, তো এই জন্য টার্ন ওভারটা মনে রাখবা, ঠিক আছে। পরীক্ষার হলে কিন্তু অনেক সময় মাথা কাজ করে না যে এটা কই থেকে দিল। তারপর দেখো কোন ক্ষেত্রে সুনামের মূল্যায়ন প্রয়োজন? ভাইয়া কখন সুনাম প্রয়োজন? অংশীদারের মৃত্যু হলে, ব্যবসা অবসায়ন হলে, তারপরে যে লাভ ক্ষতির বন্টন অনুপাতের পরিবর্তন হলে। তার মানে সুনামের মূল্যায়নটা অবশ্যই প্রয়োজন। অংশীদার যখন মরে যাবে বা দেউলিয়া হয়ে যাবে, অবসায়ন হয়ে যাবে, বা হচ্ছে লাভ ক্ষতির অনুপাতে বন্টন পরিবর্তন হবে, সব সময় প্রয়োজন, ঠিক আছে। সাকিব, সাকিব ক্লিয়ার? গ্রেট সাকিব। তারপর দেখো কোন ক্ষেত্রে এক কোশ্চেন দুইবার রিপিট হয়েছে। ওকে, তারপর দেখবো এটা কি কেউ পারবে না? এমন কেউ আসো? এমন কেউ আসি যেখানে পারবো না? সবাই দেখি ঝটপট। যেই ব্যক্তি, আমি ওই স্টুডেন্টকে দেখতে চাই যে হচ্ছে সেই শুরু থেকে ক্লাস করতেছি, যে এখন পর্যন্ত একটার আনসার দিই নাই, মানে কিছুটা হলে ঘুমাচ্ছি, সেই সাথে নিচ্ছি এবং ক্লাসও করতেছি, মানে দুইটাই করতেছি। যারা হচ্ছে দুই নৌকা পা দিবে বা হচ্ছে দিতেছো, তারা হচ্ছে কখনই সাকসেস হতে পারবে না, মানে ভালো একটা রেজাল্ট করতে পারবে না, ঠিক আছে। একদিকে হচ্ছে ফোকাস করতে হবে, একসাথে কিন্তু দুইটা হয় না, রেয়ার। এটা হচ্ছে খুব কম মানুষই পারে, ঠিক আছে। সো এটা সবাই একটু আনসার করো। ওই ব্যক্তি আনসার করো যে হচ্ছে এখন পর্যন্ত কোনো আনসার করো নাই।
6 মাসের মাঝামাঝি 6, তাই না? শুরু থেকে তো 6.5 এবং শেষে হলে 5.5। এই যে আরফিন হচ্ছে রাহাত, সে হচ্ছে বলতেছে আমি। সারফিনের অনেক সাহস আছে, ঠিক আছে, সবার মাঝে চলে আসছে যে আমি আগে। সারফিন সমস্যা নাই, ক্লাস করো মনোযোগ দিয়ে এবং প্রত্যেকটা কোশ্চেন কমেন্ট না করো, বাট হচ্ছে নিজে একবার করে পড়ো, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? কারণ হচ্ছে আলটিমেটলি পরীক্ষা দিবে তুমি, শিখে যেতে হবে। কারণ হচ্ছে পরীক্ষার হলে রাকিব ভাইয়া বলবে না যে ভাই এটার আনসার হবে, এটা এইভাবে হবে, এটা বুঝাই দিতেছি, এরকম কিন্তু পাবে না সুযোগ সুবিধা, তাই না? সো এই জন্য নিজে একটু পড়ো। তারপর দেখো নিচের কোনটি কাল্পনিক সম্পদ? ভাইয়া কাল্পনিক সম্পদ কি? দেখো এই যে ভুয়া সম্পদ, মিথ্যা সম্পদ, অলিক সম্পদ, এগুলো পড়ছে না? এই যে এগুলো হচ্ছে কি কাল্পনিক সম্পদ, মানে যে সম্পদের বাস্তব কোনো অস্তিত্ব নাই সেটাই হচ্ছে কি তোমার কাল্পনিক সম্পদ, ঠিক আছে? এটার বাস্তব কোনো অস্তিত্ব নাই। তো কি হতে পারে এখানে? হতে পারে ঋণপত্রের অবহার। দেখো ঋণপত্রের অবহার বা বাট্টা, এই ঋণপত্রের অবহার, এটা আরেকটা নাম হচ্ছে বাট্টা। তারপর হচ্ছে শেয়ার অবহার বা বাট্টা, এগুলোই হচ্ছে তোমার মেইনলি কাল্পনিক সম্পদ, ঠিক আছে? এইগুলোই হচ্ছে মেইনলি কাল্পনিক সম্পদ। 2 নম্বর আনসার করছো যারা যারা পারছি, থ্যাংক ইউ এবং বেস্ট অফ লাক, যাতে হচ্ছে আমরা আনসার করতে পারি। এই যে আমাদের হিন্দি লেখা, সেটা আমি বুঝি না যে কি নাম, তোমারটা মেনশন করে দিও, লিখে দিও, বাট সে হচ্ছে লেখছে সুনাম। এই যে আপনারা হচ্ছে একটা থাপ্পড় দিব, কেন জানেন? কারণ হচ্ছে যে বারবার বলতেছি সুনাম এবং মানে হচ্ছে অস্পর্শনীয় সম্পদগুলা এবং হচ্ছে ভুয়া সম্পদগুলা, এই দুইটা একসাথে লিখে রাখবেন, এটা বলছি না? সো অবশ্যই যদি হচ্ছে এই ভুলগুলো করে ফেলো পরীক্ষার হলে, আমি বলতেছি এখানে কিন্তু একটা কোশ্চেন থাকে, কাল্পনিক সম্পদ এবং ভুয়া সম্পদ, সরি কাল্পনিক সম্পদ, ভুয়া সম্পদ বা অস্পর্শনীয়, দুইটার মধ্যে থেকে একটা কোশ্চেন থাকেই থাকে। তুমি যদি ভুল করো তাহলে তোমার লস না ভাইয়া। সো এই জন্য পণ্যের মালিক সত্য মানে হচ্ছে যখন তুমি কোনো কিছুর মালিকানা কিনে নিবা সেটাই সত্য। দেখো সচ্ছলতার নির্দেশক অনুপাত কোনটা? আমরা জানি সচ্ছলতা বা একটা প্রতিষ্ঠানের দীর্ঘকালীন দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করে ঋণ মূলধন অনুপাত। এই ঋণ মানে হচ্ছে দায় আর মূলধন মানে হচ্ছে মালিকানা, ঠিক আছে? তার মানে এই যে দেখো তোমরা হচ্ছে কি শিখছো বলো তো? শিখছো হচ্ছে দায় মালিকানা অনুপাত, মানে প্রায় কোশ্চেনই থাকে দায় মালিকানা অনুপাত, বাট পরীক্ষার হলে গিয়ে দেখলা ভাইয়া চলে আসছে দায় মূলধন অনুপাত। এখন কি করবা? একই জিনিস, কিন্তু জাস্ট বিকল্প নামগুলো মনে রাখা লাগবে, ঠিক আছে? এখানে কিন্তু মূলধন গিয়ারিং অনুপাতটাও আসবে, আসবে না? অবশ্যই আসবে। ওকে, তারপর দেখো বিজ্ঞাপন খরচ বিলম্বিত করলে প্রতিষ্ঠানের আয় বিবৃতি কি প্রভাব পড়বে? দেখো বিজ্ঞাপন খরচ ভাইয়া ভালো করে খেয়াল করো, এই বিজ্ঞাপন খরচ এটা ছিল একটা ব্যয়, বিজ্ঞাপন খরচ ছিল একটা ব্যয়, এই ব্যয়টাকে তুমি নিয়ে গেছো বিলম্বিত বিজ্ঞাপনের মধ্যে নিয়ে গেছো। তার মানে তোমার এই যে বিলম্বিত বিজ্ঞাপনের মধ্যে নিয়ে গেলে তোমার কি করবে? এই যে ব্যয়টা ছিল ব্যয়টা কমে যাবে এবং এটা একটা ভুয়া সম্পদ কি করবে? বৃদ্ধি পাবে। কি বলছে? বিলম্বিত বিজ্ঞাপন খরচ মানে এই ব্যয়টাকে নিয়ে গেছে বিলম্বিত বিজ্ঞাপনের মধ্যে, তাহলে আমার খরচ কমে যাবে, নাম্বার 1। তাহলে দেখো আমার কি হয়েছে, যদি খরচ বা ব্যয়, এই ব্যয় যদি হচ্ছে কমে যায়, ব্যয় যদি কমে যায় বা হ্রাস পায়, তাহলে আমার আয় কি করবে বলতো? আয় হচ্ছে বৃদ্ধি পাবে, তাই না? ব্যয়ের সাথে আয়ের সম্পর্ক কি? বিপরীত। ব্যয় যত কমবে আয় তত বাড়বে, তার মানে আমার হচ্ছে নিট আয় বৃদ্ধি পাবে। নাম্বার 1, গ নাম্বারটা কারেক্ট, নিট আয় বৃদ্ধি পাবে। কারণ বিলম্বিত বিজ্ঞাপন খরচ এটা হচ্ছে একটা পরিচালন ব্যয়, তার মানে মোট লাভে আসার কোনো কোশ্চেনে আসে না, আসবে কখনোই না। তার মানে মোট লাভে আসার কোনো কোশ্চেনেই আসে না, মোট লাভে আসার কোনো কোশ্চেনে আসে না, ঠিক আছে? কৃষ্ণ সাউন্ড প্রবলেম হচ্ছে, কিসের জন্য সাউন্ড আছে? কোথায়? এটা হচ্ছে বাইরে থেকে মেবি হতে পারে, এখন বন্ধ হয়ে গেছে। তোমরা এত কিছু কেন খেয়াল করো এটা জানি না, কারণ হচ্ছে আমরা ক্লাস করতেছি, ক্লাসে মনোযোগ দিয়েছে, বাইরে হচ্ছে হয়তো একটা গাড়ি হচ্ছে তোমার কি করতেছে, হয়তো কোনো চেঞ্জ করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এই জন্য হচ্ছে একটা সাউন্ড হচ্ছে মেবি। সেই কোশ্চেনটা কিন্তু কিছু হলে ক্রিটিক্যাল ছিল, এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে কিছুটা হলে ক্রিটিক্যাল ছিল, এটা কি সবাই বুঝতে পারছো? ক্রিটিক্যাল ছিল কিন্তু। লোডশেডিং এর জন্য পড়তে অসুবিধা হচ্ছে, একটু কষ্ট করো ভাইয়া, কারণ হচ্ছে দিন শেষে তোমার প্রবলেম কি হলো? অবলেখক কে? আফসার বলছো অবলেখক কে? এই যে শেয়ার হচ্ছে বিক্রয়ের,
মানে শেয়ার এগুলো বিক্রয়ের যে দায়িত্ব থাকে না, সে হচ্ছে অবলেখক, ঠিক আছে। তো অবলেখক কষ্ট করে শেয়ার বিক্রি করে দেয় না, এই জন্য সে কি পায় জানো, সে হচ্ছে কমিশন পায়, ঠিক আছে, বুঝতে পারছো, কমিশন পায়। ওকে, যেমন তোমরা দালাল চেনো, দালাল কোম্পানি ব্যবসার ক্ষেত্রে তাদেরকে বলে অবলেখক, বুঝছো বাংলা ভাষায়, কোম্পানি ব্যবসার ক্ষেত্রে হচ্ছে অবলেখক। অংশীদারের কারবারে মুনাফা বন্টন করতে হয় চুক্তি অনুসারে, কি অনুসারে ভাই, চুক্তি অনুসারে। অংশীদারের কারবারের মুনাফা বন্টন করতে হয় চুক্তি অনুসারে, ঠিক আছে, কি অনুসারে, চুক্তি অনুসারে। অংশীদারি কারবারের মুনাফা বন্টন করতে হয় চুক্তি অনুসারে, বুঝতে পারছি তো। অনুপার্জিত আয় জিনিসটা কি, অনুপার্জিত আয় জিনিসটা হচ্ছে কি বলতো, অনুপার্জিত আয় হচ্ছে একটা দায়, অনুপার্জিত আয় হচ্ছে একটা দায়, অনুপার্জিত আয় হচ্ছে কি একটা দায়, অনুপার্জিত আয় হচ্ছে একটা দায়, ক্লিয়ার, বুঝতে পারছি, অনুপার্জিত আয় হচ্ছে একটা দায়। আমার কমেন্ট দেখেন না আপনি, তুমি হচ্ছে ভয় ডিলিট করে দিলা কেন, ডিলিট না করলে কিন্তু অবশ্যই এখন দেখতাম, তাই না। ওকে, আমরা এমসিকিউ শেষের দিকে এবং এমসিকিউ কমপ্লিট করে কি ক্লোজ করে দিব, তোমরা বাসায় বসে বসে পড়ো, হ্যাঁ। সিকিউ করালে হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী কি থাকে না, ধৈর্য থাকে না, এবং সিকিউটা হচ্ছে বাসায় বসে বসে প্র্যাকটিস করে তারপর চলে যাও, কারণ এখন তো তুমি চাইলেও বেসিক ক্লিয়ার করতে পারবে না। ওকে, এখন তো চাইলেও হচ্ছে তোমার বেসিক ক্লিয়ার হবে না, বাট হচ্ছে আমরা একদম বেসিক এমসিকিউর মাধ্যমে কিন্তু পুরোপুরি ক্লিয়ার করছি, তাই তো। সো অবশ্যই অবশ্যই সিকিউগুলো নিজেরা প্র্যাকটিস করে নাও, এখন যা দরকার রিভিশন, এখন দরকার রিভিশন, আর কিছুই না। রুজমান সারা ভাই এর আগে দেখি নাই, তুমি মনে অন্য পেজে করছো এই জন্য, যাই হোক। সো আসলে কিন্তু অবশ্যই আমরা কমেন্টগুলো পড়বো না কেন। তার মানে এটা হচ্ছে কি চুক্তি অনুসারে, চুক্তির অবর্তমান অংশীদারি কারবারের অংশীদারদের মুনাফা কিভাবে বন্টন করা হয়, সমান অনুপাতে। যদি সমান অনুপাত চুক্তি থাকতো, চুক্তি না থাকলে কি সমান অনুপাতে। কোনটি অনগদ লেনদেন, দেখো এই কোশ্চেনটা তোমাদের ফার্স্ট পেপারে কিন্তু আসছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের ফার্স্ট পেপারে আসছে, তাই না, যে অনগদ লেনদেন কোনটা। এখন দেখো অনগদ লেনদেন হচ্ছে অবচয়, এই যে দেখো অবচয়, তারপরে দেখো কুঋণ সঞ্চিতি, তবে এটা হচ্ছে পুরাতন কুঋণ সঞ্চিতিটা আবার লিখে দিচ্ছে, কারণ এটা সেকেন্ড পেপার আসতে পারে। তারপরে দেখো নগদ বাট্টা, এই নগদ বাট্টাটাও হচ্ছে মেবি তোমার একটা অনগদ লেনদেন। এখন দেখো এখানে নগদ বাট্টা অনগদ লেনদেন কেন জানো, এই নগদ বাট্টা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রদত্ত, আরেকটা হচ্ছে কি প্রাপ্ত, একটা হচ্ছে প্রদত্ত, আরেকটা হচ্ছে প্রাপ্ত। তার মানে প্রদত্ত এবং প্রাপ্ত বাট্টা, এই দুইটা বাট্টায় হচ্ছে দেখো, তুমি যদি জাবেদা করো তা প্রদত্ত বাট্টা, এটার জাবেদা হচ্ছে কি ভাইয়া, এটার জাবেদা হচ্ছে প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট এবং তোমার দেনাদার হিসাব কি ক্রেডিট। তার মানে এখানে কি নগদ আছে, এখানে নগদ নাই। প্রাপ্ত বাট্টা এটা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট এবং প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ডেবিট এবং প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট। তার মানে বলো এখানে কি তোমার আছে, কি আছে বলো তো, এখানে কি তোমার নগদ আছে, তার মানে নগদ নাই। সো কোন বোর্ডে জানি আসছে, ঢাকা বোর্ড না কোন বোর্ডে দেখলাম, খেয়াল নাই এখন। সো সেখানে দেখো নগদ বাট্টা, এই নগদ বাট্টা এটা হচ্ছে মেইনলি, নগদ বাট্টাটা হচ্ছে তোমার কি বলতো, এই নগদ বাট্টাটা হচ্ছে মূলত একটা অনগদ লেনদেন। তো নগদ আছে, এটা তো কেউ মানে আনসার করে নাই, ঠিক আছে। পিডিএফটা সাথে সাথে পোস্ট করে দিন ভাইয়া, পেজে দিলে ভালো হয়, গ্রুপে খুঁজে পাই না। আচ্ছা তাহলে হচ্ছে আজকে পেজে দিয়ে দিব, এবং আমি তোমাদেরকে লাইভ ক্লাসে মানে এটা কমপ্লিট করেই তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এখানে হচ্ছে দিয়ে দিব। কৃষ্ণ বলছে জি ঢাকা বোর্ডে আছে, তার মানে প্রদত্ত বাট্টা এটা হচ্ছে কি একটা অনগদ লেনদেন ছিল, কারণ দেখতেই পাচ্ছে এখানে কি নগদের কোনো সম্পর্ক ছিল না বা নগদের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। তার মানে এটা আমরা কিন্তু অনেকেই ভুল করছি ভাই। এমসিকিউটা ফার্স্ট পেপার আসছিল বরিশাল বোর্ডে, ফিহা বরিশাল বোর্ডে আছে, তারপর আবার তোমাদের এই বোর্ডে আসছে, তোমাদের হচ্ছে ঢাকা বোর্ডেও আসছে, এই যে একটু আগে বললো, ওর নাম কি, ঠিক আছে। ফাইনালি আমাদের 200 প্লাস হলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। শেষের দিকে আমরা অনেকে আসতেছি, তাই না। আগে দেখো শেয়ার অধিহারকে অন্য কি নামে অভিহিত করা হয়, আমরা জানি শেয়ার অধিহার, এটার আরেকটা নাম কি বলতো, এই শেয়ার অধিহারের আরেকটা নাম হচ্ছে শেয়ার প্রিমিয়াম, শেয়ার অধিহারের আরেকটা নাম হচ্ছে শেয়ার প্রিমিয়াম, শেয়ার অধিহারের আরেকটা নাম হচ্ছে শেয়ার প্রিমিয়াম, কি বলতো, শেয়ার অধিহারের আরেকটা নাম হচ্ছে শেয়ার প্রিমিয়াম। আর এটা হচ্ছে একটা মূলধন জাতীয় প্রাপ্তি অথবা মূলধন জাতীয় আয় বলা চলে, মূলধন জাতীয় আয় বলা চলে। আর এই মূলধন জাতীয় আয় কই দেখানো হয়, এটা দেখানো হয় আর্থিক অবস্থার বিভিন্ন দায় পাশে। এটা কোথায় দেখানো হয় ভাইয়া, এটা দেখানো হয় আর্থিক অবস্থার বিভিন্ন দায় পাশে, এটা দেখানো হয় আর্থিক অবস্থার বিভিন্ন দায় পাশে, এটা দেখানো হয় আর্থিক অবস্থার বিভিন্ন দায় পাশে, ক্লিয়ার, এটা দেখানো হয় আর্থিক অবস্থার বিভিন্ন দায় পাশে।
ওকে, তারপরে দেখো শেয়ার মূলধন সঞ্চিতি উদ্বৃত্ত এই দুটি দফা যৌথ মূলধনী কোম্পানির কোন আর্থিক বিবরণীর সাথে যোগ করতে হয়? আমরা ভালো করেই জানি এখানে যে উপাদানগুলো দেওয়া আছে এইগুলো মূলত হচ্ছে ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন এত কঠিন করে কেন? দেখো অ্যাকচুয়ালি কোশ্চেন মেবি তোমার হচ্ছে কিছু বোর্ড একটু কঠিন করতে পারে, তবে এটা কিছু করার নেই ভাই, এটা কিন্তু কিছু করার নেই আমাদের হাতে। ওকে, সো এখনই তোমাদের এই রেইনবো চলে যাবে, সমস্যা নাই। এখন এই রেইনবো চলে গেলে আবার গেল ভাইয়া, ভাইয়া হচ্ছে চলে জানাই তোমাদের হচ্ছে মনিটরে প্রবলেম করছে, সমস্যা নাই, এখনই ব্যাক করবো আবার, সমস্যা নাই। তোমরা একটু ওয়েট করো, তোমাদের ক্লাসের সাথে রেইনবো তোমাদের সঙ্গী, তাই না? সো রেইনবোটা হচ্ছে তোমাদের সঙ্গী, রেইনবোটাও হচ্ছে কি তোমাদের সঙ্গী হয়ে গেছে। আমরা এখনই হচ্ছে ব্যাক করবো, সমস্যা নাই। তোমাদের কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো করতে থাকো। হাসান ভাই, সিয়ামকে একটু পাঠান না। আমরা রেইনবো রেইনবো খেলি, তাই না? ক্লাসে হচ্ছে রেইনবো হচ্ছে, আর কি হচ্ছে বলো? আচ্ছা ভাই, এক রেইনবোর সাথে সাথে আবার সবাই আমরা 30 জনের মধ্যে কি করছি, পালাইছি এই ফাঁকে, তাই নয় কি? লাস্ট একটা কোশ্চেন করতাম, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব বিবরণীর সাথে কি হবে, এই যে যে শেয়ার মূলধন, তারপর সঞ্চিতি, তারপর হচ্ছে উদ্বৃত্ত, এই দফাগুলো হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীর সাথে তোমার যোগ বিয়োগ হবে। ঠিক আছে, বুঝতে পারছি তো? ভাইয়ার সাদা মনে রেইনবো আছে না? সো ভাইয়ার নাই, ভাইয়ার যদি থাকেও তারপর সেটা তো আর তোমরা দেখতে পাবে না বা হচ্ছে পেতে না, বাট হচ্ছে এখানে ডিসপ্লেতে হচ্ছে এটা দেখাচ্ছে তোমাদেরকে রেইনবো। ঠিক আছে, সো তার আছে। তারপর দেখো কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস কোনটি? তার মানে কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস হচ্ছে শেয়ার বিক্রয়। কি বলতো? শেয়ার বিক্রয়টা হচ্ছে কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস। ঠিক আছে, শেয়ার বিক্রয়টা হচ্ছে মূলধন সংগ্রহের প্রধান উৎস। মূলধন সংগ্রহের প্রধান উৎসটাই হচ্ছে শেয়ার। ভাই অলিক সম্পদ কি? অলিক সম্পদ হচ্ছে, আবার একটু বলে দিচ্ছি, এটা বারবার ভুল করতেছো, মানে যে সম্পদের কোনো বাস্তব অস্তিত্ব নাই সেটা হচ্ছে অলিক সম্পদ। একটু লিখে দিচ্ছি, মনে করো, একটু লিখে ফেলো। অলিক অলিক অলিক, এটার আরেকটা নাম হচ্ছে কাল্পনিক, এটার আরেকটা নাম হচ্ছে ভুয়া সম্পদ। ঠিক আছে, তো এগুলোর মধ্যে প্রথমে আছে প্রাথমিক খরচাবলী, প্রারম্ভিক খরচাবলী বলতে পারো, প্রাথমিক খরচাবলী বা ব্যয়। তারপর মনে করো শেয়ার বাট্টা বা শেয়ার অবহার, শেয়ার বাট্টা এটার আরেকটা নামই হচ্ছে শেয়ার অবহার। ঠিক আছে, এটা। তারপরে মনে করো ঋণপত্রের ভাট্টা, ঋণপত্রের ভাট্টা কি বলতো? ঋণপত্রের ভাট্টা, ঋণপত্রের ভাট্টা। তারপরে যদি বলি সেটা কি বলতো? সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন। তারপর হচ্ছে নিট ক্ষতি, ঠিক আছে, বা অগ্রিম খরচগুলো আসতে পারে এখানে, বাট এইগুলো হচ্ছে মেজর, এইগুলো থেকে বেশি কোশ্চেন আসে। প্রতিষ্ঠান কমার্সের জন্য কোনো কোর্স আছে? হ্যাঁ, এটা খুব শীঘ্রই আসবে অনু, আর হচ্ছে জানাবো তোমাদের, একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আমরা হচ্ছে এগুলো জানাবো। ওকে, অ্যাডমিশন কোর্সে ভর্তি হওয়ার শেষ তারিখ কত কৃষ্ণ বলছো? আর দেখো শেষ তারিখ বলতে আমরা হচ্ছে মেনলি একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমের মধ্যে ভর্তি হলে তুমি ডিসকাউন্টটায় ভর্তি হতে পারবা।
ঠিক আছে। তো সেটা আমরা হচ্ছে মেনলি এখনো নির্ধারণ করিনি, তবে হচ্ছে পরীক্ষা তোমাদের শেষ হইলে তার আমরা সর্বোচ্চ 10 দিন সময় দিব। সো পরীক্ষার পর 10 দিন সর্বোচ্চ। ওকে, তারপর হচ্ছে তোমরা ভর্তি হতে পারবে, তখন কিন্তু আবার ফুল টাকা পেমেন্ট করে ভর্তি হতে হবে, এটাই রিজন, আর কোনো রিজন নাই। ঠিক আছে কৃষ্ণ? ওকে, তারপর দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ যোগ করলে কি পাওয়া যায়? খুব ভালো একটা কোশ্চেন। সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি হচ্ছে মুনাফা যোগ করে দাও, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিক্রয়, তাই না? সেটা হচ্ছে বিক্রয় অথবা বিক্রয় মূল্য, ক্লিয়ার? বিক্রয় অথবা বিক্রয় মূল্য। কালান্তিক মজুদ পদ্ধতিতে কখন সমাপনী মজুদ পণ্যের পরিমাণ জানা যায়? এটা আমরা সেই শুরুতে একবার পড়ছি, এখন একবার বললাম। সেটা হচ্ছে তোমার হিসাবকাল শেষে, এবং নিত্য ব্যবহৃত হচ্ছে হিসাবকালের শুরুতে। তড়িৎ অনুপাতের আদর্শ মান 1:1, এটা আমরা প্রত্যেকে জানি। বর্তমানে বাংলাদেশের অংশীদার আইন হচ্ছে 1932 সালের, ঠিক আছে? আর এটাও আমরা করছি শুরুতেই। ওকে, তাহলে হচ্ছে এখানেই শেষ ক্লাস। এবং সিকিউ তোমরা যেটা বলছো, সিকিউটা করালে হচ্ছে এখনো ধৈর্য থাকবে না কারো। আর সিকিউ বলতে আমাদের যেটা করতে হবে এখন, সিকিউগুলো প্র্যাকটিস করতে হবে। জাস্ট হচ্ছে রিভিশন দেওয়ার সময় এখন কিন্তু তুমি চাইলেও ডিটেলস পড়তে পারবে না। সো অবশ্যই আমরা নিজেরা একটু রিভিশন দিব, দেখবো, তাহলে হবে। ওকে, সো আমার স্লাইডেও সিকিউ দেওয়া আছে, সেখান থেকে একটা সিকিউ দেখতে পারো, যেটা তোমার জন্য অবশ্যই হেল্পফুল হবে এবং দেখলেও ভালো হবে। ভাইয়া সিকিউর সাজেশন দিবেন না? তানিশা বলছো যেটা, সিকিউর সাজেশনটা তো একদম শুরুতে দিয়ে দিচ্ছি। ভাই আপনার সাথে একটু কথা বলতাম, এখন তো লাইভে বলতে পারবে না, ঠিক আছে? পরবর্তীতে বলতে পারবে। এবং লাস্ট তোমাদের 7 তারিখ থেকে একটানা ক্লাস নিচ্ছি। তো নিতে হচ্ছে পিডিএফ বানানো, ক্লাস বানানো, প্র্যাকটিস করা, সব মিলে অনেক বেশি টাফ টাইম যাচ্ছে এবং পাচ্ছি না, ঠিক আছে? ওকে, আমি পিডিএফ এর হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমাদের এখন এখানে, এবং এই ক্লাসটা এখানে আপলোড করে দিব ক্লাস শেষ হলে। এবং সেখানে ওই ফাইলটাই হচ্ছে তোমার, এই পর্যন্ত যত ম্যারাথন ক্লাস হয়েছে বলতে ফাইনাল রিভিশন ক্লাস সবগুলো পিডিএফ দেওয়া আছে। এবং এই ক্লাসেরও সেম একটা পিডিএফ আমার আপলোড করা আছে, তবে এটা এখন আমরা আপলোড দিব। আর তোমাদের হচ্ছে এটা এই লিঙ্কে প্রবেশ করে প্রত্যেকেই হচ্ছে তোমরা পিডিএফটা নিয়ে নিবে, ঠিক আছে? আগের ক্লাসেরটাও তোমরা পাবে। ওকে, সো আমি কপি করে এটা তোমাদের দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে পাবে পিডিএফ লিঙ্কটা। এই যে এখনই জাস্ট হচ্ছে ক্লাস শেষ করে আমরা এটা আপলোড করব, এবং এটার সেম একটা কপি হচ্ছে আপলোড দেওয়া আছে, যেটা ম্যারাথন ক্লাস নামে অ্যাকাউন্টিং। তোমরা জাস্ট এই ফোল্ডারে ঢুকে হচ্ছে ম্যারাথন ক্লাস, ঠিক আছে? দেখবে যে ম্যারাথন ক্লাস লেখা আছে, সেখানে প্রত্যেকটা সাবজেক্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট দেওয়া আছে, এখান থেকে পাবে তোমরা। বুঝতে পারছি? কৃষ্ণ, এখানে তোমার অবহারে হচ্ছে যেমন 60,000 শেয়ার আবেদন করছে না, তার মানে তোমরা 60,000 শেয়ারের আবেদনের টাকা দেখাবা, বাট হচ্ছে এখানে 10% অধিহার এবং অবহার। তার মানে তোমার এখানে দুইটা জাবেদা দেখানো লাগবে, অবহারের জন্য, অধিহারের জন্য। সো দুইটা আলাদা দিতে পারো। দেখো পিডিএফ লিঙ্কটা অলরেডি দিয়েছি, হ্যাঁ? সেখানে পেয়ে যাবা, অলরেডি আগেরগুলো আপলোড করা হয়েছে। এবং মনে করো এখানে আমরা হচ্ছে এই পর্যন্ত যত ক্লাস হয়েছে সব ক্লাসের পিডিএফ আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা এই লিঙ্কে ঢুকলেই পাবে, এই যেই লিঙ্কটা দেওয়া হয়েছে এখন, এই লিঙ্কে হচ্ছে ঢুকলেই পাবে পিডিএফগুলো, ঠিক আছে? তো শারমিন বলছে আপনার বোঝানোর অসাধারণ ভাইয়া, ধরনটা থ্যাংক ইউ সো মাচ। এবং সুন্দর একটা জার্নি ছিল তোমাদের সাথে। আমাদের জার্নি এখানেই সমাপ্ত হলো, মানে এইচএসসির। বাট হচ্ছে তোমাদের সাথে আমরা এইচএসসি কমপ্লিট করে আবারও দেখা হবে, এবং অনেক দিনের মাত্র হচ্ছে বলা চলে যে জার্নিটা শুরু। ইনশাল্লাহ তোমাদের নিয়ে আমরা অনেক দূর যাব। সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। এবং ক্লাসগুলো কেমন ছিল অবশ্যই বললে বা হচ্ছে তোমরা যদি বলো, সেক্ষেত্রে অনেক বেশি ইন্সপায়ার হব। তোমাদেরকে হচ্ছে ইন ফিউচারে বলতে আমরা কয়েকদিন পরেই ইনশাল্লাহ তোমাদের অ্যাডমিশন জার্নিতে আবারও ক্লাস নিব অ্যাকাউন্টিং, সেখানে অ্যাডমিশনের পড়াগুলো পড়াবো, ঠিক আছে? সো সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। সবাই নিজের স্বপ্নগুলো পূরণ করি, বাবা মায়ের স্বপ্ন, পাশাপাশি আমাদের জন্য দোয়া করবা। এই যে অনেক বেশি অসুস্থ হয়ে গেছি, বাট তোমাদের সামনে আসার পর
পুরো সুস্থ, তাই না? একদম কনফিডেন্টলি কথা বললাম এবং পড়ালাম, এবং হচ্ছে সিকিউর জন্য যেটা বললাম যে হচ্ছে সিকিউ পড়ালে অনেকে ধৈর্য থাকে না, সেই জন্য আজকে পড়াবো না, মনটা খারাপ। আর হচ্ছে সিকিউ আমাদের স্লাইডে দেওয়া আছে, স্লাইডটিকে প্র্যাকটিস করো, দুই একটা টার্মে প্রবলেম হলে পার্সোনালি আমাকে নক দিয়ে তাহলে হবে, ঠিক আছে? সো জারিফ, তারপর হচ্ছে আমাদের রিফাত, তারপর হচ্ছে বিজয়, সবাই বলছো থ্যাংকস এ লট, থ্যাংক ইউ ভাই, অনেক 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 উপকার হলো ভাইয়া, অনেক অনেক চেষ্টা করছি আমরা। বেসিক যাদের ক্লিয়ার না তাদের একটু প্রবলেম হতেও পারে ভাইয়ের ক্লাস, বাট তারপর কিছু করার নাই, কারণ হচ্ছে শেষ সময়টা আমরা চাইলেও কি পুরো বেসিক ডিটেলস আলোচনা করা পসিবল হয় না, ঠিক আছে? সো সামনে আপনাকে নিয়ে যত বলো ততই কম হবে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো অবশ্যই অবশ্যই তোমরা ভালো পরীক্ষা দাও, যখন পরীক্ষা দিয়ে তোমার এই প্লাস আসবে বা ভালো দিতে পারবে, তখন যদি বলে যে ভাই আমার পরীক্ষাটা ভালো হয়েছে, ঠিক আছে, তখন দেখবা যে সব ভুলে যাব, ঠিক আছে? এটাই। ওকে, আলহামদুলিল্লাহ। সো আমরা একটু নামগুলো পড়ি তোমাদের, সবার শেষে সবার নাম এতক্ষণ তুই মেনশন করা হয় নাই, পড়া হয় নাই। সো বিপল, বিধান, তারপর আমাদের রুকু, শিলা, মনিকা, জান্নাত, তারপরে অনিকা, অনু, অনু তো সবসময় আমাদের সাথে আছে, তাই না? তারপর হচ্ছে তমাল আছে আমাদের সাথে, সুমাইয়া বৈশাখী আছে, একটু ফান করছিলাম সুমাইয়াকে নিয়ে, তাই না? আমান্না আক্তার আছে, আলহামদুলিল্লাহ। সো ফাতেমা মজুমদার, সো সবাই ছিলে, জারিফ ছিল আমাদের সাথে, দেখা হবে, অ্যাডমিশন করছে, হ্যাঁ জারিফ ইনশাল্লাহ। তারপর হচ্ছে সামিরা সিদ্দিকি ছিল, হেল্পফুল ক্লাস, থ্যাংক ইউ স্যার, মে আল্লাহ ব্লেস ইউ, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক তোমার জন্য। সো নবিতা ছিল আমাদের সাথে, শারমিন শিলা, রক সোহান শিলা, আকাশ, তারপর হচ্ছে মেহেদি, ভালো থাকবেন ভাইয়া। সো ইয়েস, থ্যাংক ইউ। আর শরীফ তো সবসময় আছে আমার আমার শরিয়াতপুরের হচ্ছে ছোট ভাই, বলা চলে এলাকার ছোট ভাই, তাই না? সো শরীফ শরীফ সেই শুরু থেকে আছে আমাদের সাথে, ইনশাল্লাহ শরীফকে নিয়ে আমরা অ্যাডমিশন জার্নিতে অনেক দূর যাব, ঠিক আছে? শরীফ আমাদের সাথে, সজীবও শুধু সেই শুরু থেকেই, সজীবও সেই শুরু থেকে আছে। জারিফ এবং সজীবের সাথে স্পেশালি অফলাইনে দেখা হবে ঢাকা আসলে, এবং সজীব হচ্ছে অফলাইনে দেখা হবে, তাই না সজীব? আবির আছে আমাদের সাথে, তারপরে সানাউল্লাহ শাহ আছে, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে হারুন আছে, তারপর তারপর আর কি আছে, কৃষ্ণ, রাইট, কৃষ্ণ আছে, কৃষ্ণ আছে সেই শুরু থেকে, থ্যাংকস ভাইয়া। তানিশা, মেহরাব ভাইয়া দোয়া করবেন অবশ্যই। তরিকুল, তো আমরা আর বেশি সময় নষ্ট করবো না। শাহমানুল্লাহ আছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া, এক্সপ্লেনিং এমসিকিউ উইথ ডিটেলস, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আমানুল্লাহ অনেক শুরু থেকে দেখতেছি অনেক বেশি রেসপন্স করতেছে, এবং তারও শেখার আগ্রহ অনেক বেশি, এবং ইনশাআল্লাহ ভালো করে পরীক্ষা দাও, অ্যাডমিশন জানিতে দেখা হবে আমার, ঠিক আছে ভাইয়া? মেক কমেন্ট স্যার, আমার কমেন্ট পড়েন নেই, যে মেক কন্যার কমেন্টটা পড়ে দিলাম শেষ সময়, সবারগুলাই পড়লাম। ফিহা ভাইয়া, মিস ইউ না, কয়েকদিন পরে হচ্ছে অ্যাডমিশনে দেখা হবে, ঠিক আছে? সাকিব আহমেদ ভাই, আপনার উপকার সবসময় মনে থাকবে ইনশাআল্লাহ, ভালো করে পরীক্ষা দাও, এটাই চাই। সো সিদ্দিকা আসো, আসসালামু আলাইকুম ভাই, দোয়া করবেন। ওকে, আমরা সময় নষ্ট না করি, পড়াশোনা করো, এবং শেষ সময়টা রিভিশনটা বেশি করে দাও, নিজেকে সময় দাও, এটা দরকার। হ্যাঁ, আমরা যতটুকু বেসিক ক্লিয়ার করে দিলাম, এবার নিজে নিজে চেষ্টা করো, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা, ঠিক আছে? হৃদয় ছিল আমাদের সাথে, জারিফ, মিস করো কেন, আবারও দেখা হবে। ওকে, সো আপনার ক্লাস করা আমি অনেক উপকার পেয়েছি ভাই, এসএসসি 25 অ্যাডমিশন অল টাইম আপনাদের সাথে থাকবো, দোয়া করবেন, থ্যাংক ইউ এত সুন্দর ক্লাসগুলো গিফট দেওয়ার জন্য। ওকে অনু, ইনশাল্লাহ, ঠিক আছে, ভালো থাকি, সুস্থ থাকি। পিডিএফ লিঙ্কটা দিয়ে দিছি, আবারও দিচ্ছি। সো সবার জন্য অনেক বেশি শুভকামনা, সবার সাথে ইনশাল্লাহ অ্যাডমিশনে দেখা হবে, হ্যাঁ? সিকিউর জন্য মন খারাপ করো না, কারণ হচ্ছে আমরা সিকিউ পড়ালে ধৈর্য থাকে না কারো, দেখছি, এবং সিকিউতে একটু ডিটেলস না পড়াতে পারলে নিজের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে না, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা, প্রবলেম হলে আমাকে বলবা, হ্যাঁ ভাই? অ্যাডমিশনে দেখা হবে, জলক সরকার, ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে। ওকে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এবং ভালো করে পরীক্ষা দেই, আমরা নিজেদের স্বপ্নগুলো তো পূরণ করবে, পাশাপাশি তোমার জন্য তোমার বাবা মা অনেক অপেক্ষায় আছে, আমার ছেলেটা ভালো একটা রেজাল্ট করবে, প্লাস পাবে, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়বে, সবাই চায়, এবং তুমিও এটাও করে দেখাও। তোমার এলাকা থেকে তুমি যদি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও, সেটা তোমার এলাকার মানুষের জন্য কি গৌরবের বিষয়, এবং তোমার জন্য স্পেশালি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকি, সুস্থ থাকি।